আরসিএসবি তো একটা বোর্ড, ইন্টার সার্ভিসেস সিলেকশন বোর্ড, এটাও একটা বোর্ড। এটারও কাজ হচ্ছে এই সেনাবাহিনীতে আর্ম ফোর্সেসে যোগদান করার জন্য কেফিট। তো সেই জন্য আমাদেরকে জানতে হবে হোয়াট ইজ আইসিএসবি। তো আইসিএসবি পুরো ফর্মটা আগে বলেছি, ইন্টার সার্ভিসেস সিলেকশন, অর্থাৎ আন্তঃবাহিনী নির্বাচনী পরিষদ বাংলায় বলে। এই কাজটা ভাষা শুনে বা কথা শুনেই আমরা বুঝতে পারলাম যে তারা কি করে, আর্ম ফোর্সেসের জন্য ক্যাডেট সিলেকশন করে বা ডাইরেক্ট অফিসার সিলেক্ট করে। মাইন্ডিং, ক্যাডেট সিলেক্ট করে অথবা ডাইরেক্ট অফিসার সিলেক্ট করে। অফিসার কেন বলতেছি, যেমন এএমসি তারা ডাইরেক্ট অফিসার হিসেবে যোগ, এএমসি মানে আর্মি মেডিকেল কোর, আর্মি এডুকেশন কোর, এরা ডাইরেক্ট অফিসার হিসেবে যোগদান করে। এরা বেশিরভাগই দেখা যায় অনার্স পাস করে যে কোনো একটা সাবজেক্টে, বা কেউ ইঞ্জিনিয়ারিং পাস করে, কেউ কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং পাস করে, কেউ ডাক্তারি পাস করে, এবং স্পেশাল কোর্স হিসেবে কলম যখন আসে, এবং প্রত্যেক বছরই আসে, তারা অ্যাপ্লাই করে এবং একই প্রসেসে তারা আইসিএসবিতে যায়। ওখান থেকে যখন তারা সিলেক্ট হয়ে যায়, তারা সরাসরি অফিসার হিসেবে বিভিন্ন ব্রাঞ্চে গিয়ে যোগদান করবে। কিন্তু ডেফিনেটলি তাদেরকে বিএমএ তে একটা পার্টিকুলার টাইমের জন্য ইসের জন্য যেতে হয়, ট্রেনিং এর জন্য যেতে হয়, 6 মাস সম্ভব হয় সবার জন্য, 6 মাস মানে স্পেশাল কোর্স। আর রেগুলার কোর্স যেটা ইন্টারমিডিয়েট পাস করে যারা ক্যাডেট হিসেবে জয়েন করবে, তাদেরটা হচ্ছে 3 বছরের, আমরা জানি। সো আইসিএসবির মূল কাজটাই হচ্ছে অফিসার নির্বাচন করা এবং ক্যাডেট নির্বাচন। ঠিক আছে, এখন সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা জানতে হবে পদ্ধতি। আইসিএসবি এমন কি পদ্ধতি হবে, ঠিক আছে, এই নির্বাচনী ইসে যে আইসিএসবি আমরা সবাই জানি যে খবর নিয়ে আমরা 10 জন যায়, 20 জন যায়, বা 100 জন গেছে ওখানে টিকছে 5 জন, 6 জন, 7 জন, ঠিক না? এটাই তো জানি। তো এমন কি বোর্ডের কার্যক্রম যেখানে নির্বাচন যেটা হয় এমন এত কম কেন হয়? ঠিক আছে, এটা আমরা পরে আসবো কারণগুলা, কিন্তু তাদের আমরা আলোচনা শিখে তাদের আরসিএসবি অ্যাকচুয়ালি করেটা কি। তো প্রথমত আমরা বুঝে গেলাম যে আরসিএসবি দুই ধরনের সিলেকশন করছে, একটা অফিসার সাসপেন্ড। এটা করতে গিয়ে তারা কি দেখে, তারা দেখে কারণ they are the selector of the leaders. আমরা যদি আরসিএসবি গেটে যাই তাহলে ওখানে ওদের লোগোটা দেখা যাবে, আইসিএসবি লেখা আছে এবং নিচে লেখা আছে সেলেক্টর অফ দি লিডার্স। কেউ যদি আইসিএসবি তে গিয়ে থাকে আমরা মেইন গেটে, তাহলে এটা দেখা। সো দে আর সিলেক্টিং লিডার্স ফর হোয়াট, ফর থ্রি আর্ম ফোর্সেস, যে 3টা ইউনিট আছে, আর্মি, নেভি এন্ড এয়ার ফোর্স। তার মানে লিডারশিপ সিলেক্ট করতে গিয়ে কিছু ক্রাইটেরিয়া আছে, ডেফিনেট ক্রাইটেরিয়া আছে। ঠিক আছে, এই ক্রাইটেরিয়া গুলা কোনো বই পুস্তকে না। এই 12 বছর বা যে মেডিকেল পড়াশোনা করেছেন 5 বছর আগে, তাহলে 12 আর 5 17 বছর, 17 বছর কোথাও কিন্তু এই কোনো সিলেবাস পায় না। ঠিক আছে, এটা কোনো বই পুস্তক নাই। বই পুস্তক আছে কিন্তু প্রিপারেশন নেওয়ার মতো বই পুস্তক যখন আমরা পাবো, অনেক বই আছে যেরকম আইসিএসবি গাইড, ঠিক আছে, কিন্তু এই 17 বছর বা 12 বছরে তোমরা কেউই পড়ো না, জানোই না এটা। সো অন্ধকার একটা জায়গায় তুমি প্রবেশ করবা, তুমি যদি কোথাও নাও যাও, একদম আমি কোচিং করবো না, কিছু করবো না, আমি গেলাম, আমরা করিনি কোচিং, আপনার সেরকম কোনো কোচিং করেনি, আমরা গেছি, হয়ে গেছি। তাহলে এখন প্রশ্ন থেকে যে আপনারা কিভাবে করবেন, বিকজ আমরা ওই ক্রাইটেরিয়ার মধ্যে পড়ে গেছি। যে ক্রাইটেরিয়া আমি 1979 সালে যে ক্রাইটেরিয়া আমি ফেস করেছি, আর আমি যখন ওখানে সিনিয়র জিডিও ছিলাম 2011 থেকে 2009 থেকে 12 পর্যন্ত, সেম ক্রাইটেরিয়া এখনো। কেন? কারণ আন্তর্জাতিক ভাবে স্বীকৃত ক্রাইটেরিয়া। আমরা ব্রিটিশ অধিষ্ঠিত ছিলাম, তো ব্রিটিশ সিস্টেমে যা আছে, ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা সবাই একই ক্রাইটেরিয়ার মধ্যে সিলেকশন প্রসিডিউর চলে। মোটামুটি পৃথিবীতে সব দেশই একই ক্রাইটেরিয়া ফলো করে, 19-20 হতে পারে। সো মূলত
criteria like assist which a leader, so they are selecting leaders. Selecting leaders. ঠিক আছে? এটা হচ্ছে তাদের ICP মূল কাজ, selecting leaders. And selecting leaders করতে গিয়ে কিছু ক্রাইটেরিয়া আছে যেটা ফুলফিল করতে হবে। ICP শুধু ওই ক্রাইটেরিয়া গুলো দেখে এই জিনিসটা এই ছেলে বা মেয়ের মধ্যে আছে কিনা বা এই ক্যান্ডিডেটের মধ্যে এই জিনিসগুলো আছে। এখন আমরা একটু আলোচনার মধ্যে আসি। একটা লিডার হতে পারে, লেটস ডিসকাস কি ক্রাইটেরিয়া থাকতে পারে হওয়া উচিত। আমি লিডার হতে চাই, ঠিক আছে? তো কি ক্রাইটেরিয়া থাকা উচিত, কি বৈশিষ্ট্য, চরিত্রের কোন বৈশিষ্ট্যটা থাকলে আমি লিডার হতে পারবো? থাকা উচিত কনফিডেন্স। ভেরি গুড, লেটস গো কনফিডেন্স। তারপর strong personality. হ্যাঁ, Strong personality. okay, let's go with strong personality. So situational thinking. Strong personality. তারপর Situational thinking. situational thinking হচ্ছে like generating ideas, giving ideas. একটা পরিস্থিতি পড়লাম, আইডিয়া জেনারেট করতে পারছি কিনা, কি করা লাগে। So we go with ideas, ঠিক আছে? Sorry, decision making the idea মধ্যে পড়ে নাকি execution? Decision making. Okay, let's আমরা যাই না decision making. আর কি হতে পারে? Honesty. Very good. Honesty. Fame. Strong Assistant. strong personality. Hard work. Physical Fitness. fitness বা physical. ঠিক আছে? তারপর পিছনে চিন্তা করো কারণ এই জন্যই তোমরা এসেছো এখানে, কিন্তু আলটিমেটলি তোমাকে কিন্তু এটাই প্রমাণ করতে হবে এখানে এই কোচিং সেন্টারে তোমরা 2 মাস যে কোচিং গুলো করবা বা যতদিন সেশন গুলো চলবে এগুলাই তৈরি করা হবে তোমাদের মধ্যে, ঠিক আছে? এই জন্য তো ছোট ক্লাস রাখা হয়েছে যাতে আমরা অ্যাটেন্ড করতে পারি, ওকে বুঝতে পারি, রিড করতে পারি কে কোন দিকে যাচ্ছে। হ্যাঁ, কোঅপারেটিভ, ভেরি গুড কোঅপারেটিভ বা কোঅপারেশন বা কোঅপারেটিভ, ঠিক আছে? ওকে, কোঅপারেশন। ওকে, নেক্সট, কিপ অন থিংকিং। ঠিক, অনেক কিছু আছে। ক্রিয়েটিভিটি, আরো অনেক ইম্পর্টেন্ট জিনিস আছে। একটা লিডারকে কি হতে হবে? মা একটা কাজ দিয়েছে, একটা কাজ করতে, যে মাথা থেকে এই জিনিসটা এনে দাও, ঠিক আছে? একটা what we will say there, কি দিল উনি আমাকে? একটা কি দিয়েছে? কাজটা কি একটা, হ্যাঁ, কি এই কাজটাকে আমরা কোন ওয়ার্ডে এটাকে ইন্টারপ্রেট করতে পারি? তাই রেসপন্সিবিলিটি, ভেরি ইম্পর্টেন্ট। রেসপন্সিবিলিটি ওয়ান অফ দি মোস্ট, যেখানে কিছু আমি পরে আলোচনা আনবো, বিকজ মাথার মধ্যে ঢুকাই নিতে হবে এগুলা 10। ওকে, আর একটা কি রেসপন্সিবিলিটি তো আছে আমার। হ্যাঁ, বাজারে গেলাম, মা যে দোকানে থেকে ডাল আনতে বলছে ওখানে ওই ডালটা নাই, ফেরত চলে আসবো। আর এক জায়গায় গেলাম, ওখানেও পেলাম না, ফেরত চলে আসবো। সাজাদ রাখবি, হ্যাঁ, তুমি কি হতে পারে?
রেসপন্সিবিলিটি দিল আমাকে, এখন আই হ্যাভ টু বি ডিটারমাইন্ড, এটা আমার পাইতেই হবে, দুইটা দোকানে পাইলাম না চলে যাবো কেন, দোকান তো অনেক আছে, 110 দূরে আরো হাইটে যাই দেখি খুঁজে খুঁজে মান করতে। You are determined to fulfill your responsibility. Understood? So, determination. আচ্ছা, তোমার জন্য ছিল এগুলো অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে? ফার্স্ট ক্লাস একবার যদি বুঝে যাও তখন বুঝবা যে আসলে কেন আমাকে প্রত্যেকটা ক্লাস অ্যাটেন্ড করা হয়। আর কি হতে পারে, আরো জিনিস আছে অনেক, আমরা এখন অর্ধেকও আসি না। প্লিজ কি না আমরা, আচ্ছা আমি সংক্ষেপে বলি, যেহেতু সাজ্জাদ এসেছে, আমরা জাস্ট ডিসকাস করতেছিলাম ওরিয়েন্টেশন সাজ্জাদ ছিল, তো কিছুটা কভার হবে। ক্যাডেট সেলেক্ট অফিসার হচ্ছে ডাইরেক্টর 5 বছর মেডিকেল করে বা অনার্স পাস করে সরাসরি ঢুকে তারা সরাসরি অফিসার হিসেবে জয়েন করে, আর ক্যাডেট যারা 2 বছর ইন্টারমিডিয়েট পাস করে ঢুকে তারা ক্যাডেট হিসেবে যায়। কিন্তু দুটোই লিডারশিপ, যারা ডাইরেক্ট অফিসার হিসেবে জয়েন করছে ওরাও লিডার হিসেবে জয়েন করছে, যারা ক্যাডেট হিসেবে যায়। তো এই লিডারশিপে তারা কিছু কিছু জিনিস খুঁজে, আইএসএসবি দে আর সার্চিং ফর ফিউ ক্রাইটেরিয়া, যেটার উপর ভিত্তি করে তারা সিলেক্ট করবে কি করবে না তোমাদের। সো এই ক্রাইটেরিয়াগুলো আমরা এখানে আইডেন্টিফাই করতেছি। সো কনফিডেন্স ইজ এ স্ট্রং পার্সোনালিটি, আইডিয়াস, ডিসিশন মেকিং, অনেস্টি, ফিজিক্যাল কোঅপারেশন, ক্রিয়েটিভিটি, রেসপন্সিবিলিটি, ডিটারমিনেশন। আর একটা অনেক ইম্পর্টেন্ট আর একটা জিনিস আছে, লেটস গো ইন্টেলিজেন্স। ওকে, না ইন্টেলিজেন্সটা কোথায় যাবে? ওই মেধা বুদ্ধিমত্তা পাস না করলে বলতে এখানে আসতেই পারবো না। বুদ্ধিমত্তার যে আইকিউ স্ক্রিনিং ওটা আমরা পরে আসবো, ওটাও আলোচনায় আছে, পরে আসবো। সো আর একটা মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে সেলফ কন্ট্রোল। সেলফ কন্ট্রোল, মা বলছে দোকানে গিয়ে ডালটা নিয়ে আসো, ঠিক আছে? আমি টিভিতে একটা সিরিয়াল দেখতেছি, যাবো না আমি, মা অনেক বলা বলি করে রিকোয়েস্ট করবো, হ্যাঁ গিয়ে গেলাম দোকানে, গেলাম পাইলাম না, কারণ চলে আসে একটা দোকানেই করছি। সো কোথায় কোথায় ইউ হ্যাভ ল্যাকড, ইউ হ্যাভ ল্যাকড হিয়ার, দিস ইজ দি ল্যাকিং এন্ড সেলফ কন্ট্রোল। অর্থাৎ এই একটা ডিসিশন আমার চরিত্রের কতগুলো জায়গা ফুটাই দিচ্ছে। এবং ওয়ান অফ দি মোস্ট ইম্পর্টেন্ট থিং, একটা মাত্র সিদ্ধান্ত আমার মা আমাকে একটা জায়গায় পাঠিয়েছে, আমি যেতে চাইনি, উনি জোর করেছে, তারপর আমি গেলাম, ঠিক আছে? ঠিক আছে, এবং আমি একটা দোকানই খুঁজলাম, ফেরত চলে আসলাম। Why it has happened? Because now I have become emotional, self-control নাই আমার। আমি চিন্তাই করতে পারছি না, স্বাভাবিক একটা চিন্তা, আমি তো আরো 10 দোকান দেখতে পারি, এবং ওই যে একটু সেলফ কন্ট্রোলটা হারাইছি, যে কারণে আমার এগুলো এফেক্টেড হয়ে গেছে। সো এর মধ্যে আরো আমি অ্যাড করি, আমার সময় নষ্ট না করি। সো লেটস কাম হিয়ার 11 12 সোশ্যাল, 13 dominance, 14 knowledge, 15 awareness, 16 integrity, 17 practical, 'So coming down around 25 qualities. The moment you enter ISSB, ঠিক আছে, ISSB কাজ হচ্ছে এই 25টা জায়গায় যাচাই বাছাই করবে। এক্সাক্ট ওয়ার্ড বলে এইটা না, যেমন আইডিয়াসটা হচ্ছে ও শব্দটা ওখানে ইউজ করা হবে, প্ল্যানিং অ্যাবিলিটি, প্ল্যান, ঠিক আছে? তারপর
কারণ এখানে আর একটা ওয়ার্ড মিসিং, ইম্পর্টেন্ট যেটা মিস গেছে সেটা হচ্ছে ইনিশিয়েটিভ, যেটা অন্যভাবে এসেছে। কোথায় যেন এসেছে, কর্পোরেশন না আসেনি, বুঝতে পেরেছে? এইগুলা এইটা থেকে তারা বাছাই করবে। এখন বোঝা যাচ্ছে কেন 100 জনের মধ্যে মাত্র 4 জন হয়, 5 জন হয়, 6 জন হয়, কয়েকজনই এতগুলো পূরণ করতে পারবে না। মাথায় খারাপ, এগুলো তো পড়াশোনাও বলবে, কিভাবে করতে হয় এটাও তো জানি। এটা সম্ভব সম্ভব না হলে আমরা কিভাবে করলাম? এত অফিসার যারা কোচিং সেন্টার ছিল তারা কিভাবে বলে? তার মানে এটা থাকবে, প্রত্যেকটা মানুষের মধ্যে আছে, কিন্তু মানুষ কালচার করে না। এখনকার কালে তো করেই না, আগে যেটুকু ছিল এখন আরো কমে গেছে। কেন কমে গেছে? এই যন্ত্রটার কারণে। Because it has taken away all the creativity out of you. It is taken away all the responsibility out of you. Initiative নিয়ে ফেলেছে, because everything is readily available here. আমি পড়াতে যাবো কেন, আমি খুঁজবো কেন, আমি বাঁচবো কেন? মা ডাল চাইছে, আরে মা ঘরেই বসে যাবো, এই যে করে দিলাম, চলে আসবে তোমার 1 ঘন্টার মধ্যে ডাল কেটে দিয়ে যাবো। এখন তোমার কাছে মনে হতে পারে এটাও তো একটা রেসপন্সিবিলিটি, ইয়েস, বাট ইট ইজ নট ক্রিয়েটিভিটি, ইট ইজ নট টেকিং ইনিশিয়েটিভ, ইট ইজ নট এ ফিজিক্যাল অ্যাক্টিভিটি, it is no practical movement, it doesn't give you a physical activities এর মধ্যে আসে না। আমি বুঝাতে পারতেছি, ঠিক আছে? এইটা হচ্ছে মোটামুটি এই ক্রাইটেরিয়া। এখন এই বড় একটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস যেটা হচ্ছে, আমরা এখন যেটা আমি সামনেরটা একটু আলোচনা করেছি যাতে বুঝতে তোমাদের সুবিধা হয়। নাও কামিং ব্যাক টু দ্য ভেরি স্টার্টিং। এখন স্টার্টটা কোথেকে হয়? আমাদের আইসিএসবি স্টার্ট হয় কোথা থেকে? আইসিএসবিতে ঢুকলাম, এখন তো 4টার সময় ডাকে, তাই না? বিকাল 4টায় রিপোর্ট করতে বলে না? তো ওটা রিপোর্ট করতে বলে কিছুই না, ওটা তাদের অ্যাডমিনিস্ট্রেটিভ সুবিধার জন্য তারা করেছে। কিন্তু পরীক্ষা তার পরের দিন থেকে শুরু হয়, যেমন 17 তারিখ আছে তো 18, তো 17 তারিখে একটা বোর্ড জয়েন করেছে, 18 তারিখ থেকে তাদের পরীক্ষা শুরু হয়েছে। তো পরীক্ষা, প্রথম পরীক্ষাটা কি হয়? আইকিউ কে বলি আমরা আইসিএসবি ভাষা বলা হয় স্ক্রিন। স্ক্রিনিং এর অধীনে ফার্স্ট হচ্ছে আইকিউ। আমি এত কিছু আলোচনা এখানে বলে গেলাম, কিন্তু কে যেন বুঝলো আস্তে আস্তে স্ক্রিনিং এ আউট হয়ে গেল, আমরা বাইরে আলাপ করছিলাম, আমরা পরিচিত একজন স্ক্রিনিং এ নাকি আউট হয়ে গেছে। স্ক্রিনিং আউট হয়ে গেলে তো এগুলা দরকার না, কারণ এটা তো 4 দিনের অ্যাক্টিভিটিতে সব। তো সে আইকিউ থেকে স্ক্রিনিং আউট হয়ে গেছে। আইকিউটা কি? ইন্টেলিজেন্স কোশ্চেন। বাংলায় যদি বলি বুদ্ধিমত্তার লেভেল। একটা গড় বুদ্ধিমত্তা ব্যক্তির আন্তর্জাতিকভাবে স্বীকৃত গড়, রিমেম্বার আমি বলছি গড়, একটা গড় আন্তর্জাতিকভাবে স্বীকৃত গড় বুদ্ধিমত্তার স্কোরটা কত? কে বলতে পারে? এনিবডি হ্যাভিং আইডিয়া? 90 to 110. 130, আমি শিওর না, বের করে দিও তো। 90 to 110. Good, correct. Not 90, 85 to 114, something like that. এক দেশে এটাকে এক ভাবে দাঁড়া করাছে, মেবি হিজ কারেক্ট, কোন একটা দেশের উপর এই স্ট্যান্ডার্ড, বাট সাধারণত গড় বুদ্ধিমত্তা হচ্ছে 85 to 114 at least। আমাদের সাবকন্টিনেন্টে ব্রিটিশ শাসিত যেসব দেশ ছিল তাদের হচ্ছে 85 to 114। সো এই আইকিউতে টিকতে হবে। প্রথম কাজ হচ্ছে ইউ হ্যাভ টু গেট থ্রু দিস আইকিউ। এই আইকিউতে তাদের দুটো পার্ট হয়, একটা হচ্ছে ভার্বাল আর একটা হচ্ছে নন ভার্বাল। নন ভার্বালকে আবার তারা, এটা আমরা অনেক সময় ই বলি, কি জানো, ম্যাট্রিক্সও বলা হয়, ঠিক আছে?
অ্যান্ড নন ভার্বাল। ভার্বালে সাধারণত এটার অধীনে যদি ভার্বাল হয় প্রথম পরীক্ষা হবে ভার্বাল, এটা হচ্ছে 100টা, আর এটা হচ্ছে নন ভার্বাল বা ম্যাট্রিক্স, এটা হচ্ছে 38। এই দুইটাকে মিলায় you have to score 85 মিনিমাম, বটম লাইন। গড় বুদ্ধিমত্তার নিচে গেলে পারে you are screen out, কারণ গড় বুদ্ধিমত্তা 85 যদি কেউ স্কোর না করতে পারে এগুলা কেউই সে আসতে পারবে না, কষ্ট করবে কেন? দরকার আছে কোনো? সবগুলোকে নিয়ে আইসিএসবি 4টা দিন কষ্ট কেন করবে? কোনো প্রয়োজন নেই তো আইসিএসবি। সো আইসিএসবি করে কি প্রথমেই স্ক্রিনিং করে গড় বুদ্ধিমত্তার মধ্যে যারা পড়তেছে স্লটের মধ্যে তাদেরকে রাখতেছে এবং বাকিদেরকে বাইর করে দিচ্ছে। এটা হচ্ছে আই। ক্লিয়ার? এখানে কোনো সন্দেহ থাকলে ইফ ইউ ওয়ান্ট টু পুট পুট দি কোশ্চেন নাও এখনই, ঠিক আছে? কারণ পরে আমি অনেক সামনে চলে যাবো তো ব্যাক করতে আমার একটু সমস্যা হবে। এখনই ক্লিয়ার করে দিলে পরে ইউ উইল আন্ডারস্ট্যান্ড বেটার। সো আইকিউতে ভার্বালে থাকবে 100 মার্কস, নন ভার্বালে থাকবে 38, ঠিক আছে? এই 100টা 38 এইটা দুইটার পরীক্ষা হবে এবং এভারেজ বটম লাইন হচ্ছে ইউ হ্যাভ টু স্কোর, ওই যে বললাম গড় বুদ্ধিমত্তা স্কোর মিনিমাম না হলে পরে দে উইল নট গিভ। সো ইউ আর স্ক্রিন আউট। দিস ইজ দি স্ক্রিন টেস্ট। স্ক্রিনিং এর দুটো ধাপ, এটা হচ্ছে প্রথম ধাপ। সো ধরে নিচ্ছি যে তোমরা যারা আছো 8জন প্রথম ধাপ পার করে গেল। এখন দ্বিতীয় ধাপ পিপিডি। কে বলতে পারবে পিপিডি টা? পিকচার পারসেপশন এন্ড ডেসক্রিপশন টেস্ট। পিকচার পারসেপশন এন্ড ডেসক্রিপশন টেস্ট, এটাও কিন্তু স্ক্রিনিং। সাধারণত দেখা যায় 100 জন যদি এই আইকিউতে যায় 25 থেকে 25 জন এটা আউট হয়ে যায়, ঠিক আছে? আর এরপরে যখন সেকেন্ড স্ক্রিনিংটা হয় পিপিডি, এখানে আরো 30-40 জন আউট হয়ে যায়। সো দেখা যায় 100 জন যদি যায় আলটিমেটলি টিকে 50 জনের মতো হয়তো ফাইনালি 4 দিনের জন্য থাকবে, অর্থাৎ নেক্সট 4 ডেজ এর জন্য এই সিলেক্টিং লিডার শুরু হবে এই ক্রাইটেরিয়া গুলো সিলেকশনের জন্য, ঠিক আছে? এখন কিছুটা পিপিডিটা আমি হাইলাইট করি, কারণ এটা বুঝতে হবে যে দেখা যাচ্ছে পিপিডিতেই বেশি মেজরিটি আউট হচ্ছে, পিপিডিতেই কিন্তু মেজরিটি আউট হয়ে যাবে। আইকিউতে এখন কিন্তু খুব কম ছেলেরা বাচ্চারা মেজরিটি পিপিডিতে ছাড়াই করে আছে। কেন? কারণটা এমন কি হলো? কারণ আমি যখন করেছি তখন পিপিডি ছিল না, উনি যখন করেছেন তখন পিপিডি ছিল না। আমরা তো আইকিউ করেই লিখছি, আইকিউ করছি, তারপর চার্টিং ক্লাসে এটা দিয়েছি, লিখেছি। এমন কি ঘটনা ঘটলো যে মাঝখানে পিপিডি আসে? ঘটনাটা হচ্ছে একটা সময় ছিল আমরা যখন দিচ্ছিলাম, ঠিক আছে, আইকিউতে দেখা যাচ্ছে 100 জন যদি আইকিউ দিতে যায় 60 জনই আউট হয়ে যাচ্ছে, 50-60 জন আইকিউতে। মানে ওই যে যেটা আমরা বলছি গড় মেধা বুদ্ধিমত্তা, গড় বুদ্ধিমত্তাও স্কোর করতে পারে না। আমাদের সময় বা ওনাদের সময় তাই হয়েছে, 40-50% ওখানে ছাড়াই হয়ে গেছে। তো বাকি থাকলো 100 জনের মধ্যে 50 জনের মতো 60 জন যারা আইসিডি বসে থাকে। তারপর হলো কি 2005 সালের পর এটা হয়েছে। 2005 এর পর কি হলো? 2004-05 এর যখন থেকে কম্পিউটার আসা শুরু হয়ে গেল, ঘরে ঘরে কম্পিউটার, ল্যাপটপ, তারপর মোবাইল আসলো আস্তে আস্তে। এখন দেখা গেল কি সমস্যাটা হয়ে দাঁড়ালো আইসিএসবি, শুধু আইসিএসবি না, কিন্তু
এটা পুরো ইন্দো সাবকন্টিনেন্টে সমস্যা সব। আইসিএসবি কিন্তু ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা সব জায়গায় আছে, নেপাল। তো সবাই একটা প্রবলেম ফেস করা শুরু করলো। কি হলো, হঠাৎ করে দেখলো আইকিউ কিন্তু আপ হয়ে গেছে। এখন দেখে 100 জনের মধ্যে থেকে 20 জন 22 জন আপ করছে। আগে কিন্তু 40-50 জন চলে যেত। কিন্তু তাতে কি সিলেকশন বাড়ছে? প্রবলেম ওটাই হয়েছে। আইসিএসবি দেখলো আগে 100 জনের মধ্যে থেকে শুধু আইকিউ নিয়ে ঠিক 50 জন, এবং এই 50 জনের থেকে গড় যদি বলি, গড়ে হয়তো 4 জন সিলেক্ট হচ্ছে। এরপর যখন এই জগৎটা শুরু হলো, এই যে মাস মিডিয়া, বুদ্ধি ছেলেদের বেড়ে গেল, গড় বুদ্ধিমত্তা সবার বেড়ে গেছে, এবং দেখা যাচ্ছে এখন 100 থেকে 75 জনই দিচ্ছে। কিন্তু প্রবলেম হলো সিলেকশনে গিয়ে ওই 4 জন বা 5 জন ফাইনালি এটাই দিতেছে। তাহলে দাঁড়ালো কি? আইসিএসবির কষ্ট হয়ে গেল। কে যেখানে মাত্র 50 জনকে নিয়ে কষ্ট করতেছিলাম, সরকারি টাকা খরচ হচ্ছিল 50 জনকে 4 দিনে রাখা, এবং 4 জন পাচ্ছিলাম, এখন 75 জনকে আমার 4 দিন রাখতে হচ্ছে। সরকারি খরচ করা লাগতেছে এদের পিছনে, এতগুলো অফিসার নিয়োগ দেওয়া লাগতেছে, কিন্তু সিলেকশন তো বাড়তেছে না। সমস্যাটা কোথায়? সমস্যা হচ্ছে এই জায়গায়। এই জায়গায় কোনো পরিবর্তনই আসে, বরঞ্চ গড় বুদ্ধিমত্তা ঠিকই বাড়ছে, কিন্তু এখানে কোনো চেঞ্জ আসে নাই। এটা ওখানেই রয়ে গেছে, ওখানেই থেকে গেছে। তখন আইসিএসবি চিন্তা করলো, মানে শুধু আমাদের আইসিএসবি না, পুরো বিশ্বের গেলে চিন্তা করলো কি করা যায়। যেমন একটা এক্সাম্পল দিই, আমাদের সময় যখন আমরা আইসিএসবি দিয়েছি, আইকিউ পরীক্ষা যখন দিয়েছি, সাধারণত গড় বুদ্ধিমত্তা 85, 100 জন যদি পরীক্ষা দেয়, তাহলে 95 to 96%, 85 to 90 মধ্যে থাকবে। এটাই ছিল রেঞ্জ, ঠিক আছে? এটাই ছিল রেঞ্জ, 85 to 90 স্কোর করবে এই গড় বুদ্ধিমত্তা। আমরা যখন দিয়েছি এর উপরে কেউ যেতই না, হার্ডলি 100 জনের মধ্যে 2-3 জন পাওয়া যেত যারা নাকি 100 বা 100 ক্রস করত। বাট তারপর কি হলো, যে বললাম 2005-এর পর, আমি যখন ছিলাম তখন তো 2011, 2009 থেকে 12 পর্যন্ত আমি ছিলাম। এখন দেখা যাচ্ছে অবাক হওয়ার কাণ্ড যে এখন গড় বুদ্ধিমত্তা পাওয়া যায় 85 to 90 পাওয়া যায় লেস, মেজরিটি হচ্ছে 90 to 100 এর মধ্যে, এবং 100 এর উপরে অনেক, 100 এর উপরেও অনেক, 100 to 114 এ আরো অনেক আছে। মানে তারা বুদ্ধিমত্তা, বড় বুদ্ধিমত্তার উপরে তার এরকম পাওয়া যাচ্ছে 4-5 জন করে। অর্থাৎ বুদ্ধিমত্তার ইমপ্রুভমেন্ট ঠিকই হয়েছে, কিন্তু এই জায়গায় ইমপ্রুভমেন্টটা নাই। তখন আইসিএসবি বিভিন্ন দেশের এরা করলো কি, তখন তারা পিবিডিকে নিয়ে আসলো, পিকচার পারসেপশন এন্ড ডিসক্রিপশন টেস্ট। পিকচার পারসেপশন ডিসক্রিপশন টেস্ট আর কিছুই না, ইট ইজ জাস্ট এ মিনিয়েচার ফর্ম অফ 4 days। এই 4 দিনের যে অ্যাক্টিভিটিস যা দেখবে, ঠিক আছে, ওই একটা পরীক্ষায় তারা মিনিয়েচার আকারে কাটে। বুঝা যায় নেই। 4 দিন থাকলে পরে তো তারা এগুলো সব ফাইল করবে, তাই না? খুঁজে খুঁজে এগুলা আছে কিনা, ঠিক কিনা। কিন্তু এখন তারা করতেছে কি, একটা মিনিয়েচার প্রোগ্রাম বাইর করেছে। সেই প্রোগ্রামকে বলা হয় পিকচার পারসেপশন ডিসক্রিপশন টেস্ট, যার মধ্যে এগুলা সবগুলা না, অবশ্যই সবগুলা না, কারণ সম্ভব না, কারণ এটা একটা মাত্র পরীক্ষা, এটা জাজমেন্ট উপর নিচে করে যেতে পারে, তাই না? সেই জন্য সবগুলা না, বাট ইম্পর্টেন্ট কিছু ক্রাইটেরিয়া, যেমন আমি বলে দিচ্ছি,
ইম্পর্টেন্ট এবং রেসপন্সিবিলিটি, ডিটারমিনেশন, সেলফ কন্ট্রোল, প্র্যাকটিক্যাল, ইন্টিগ্রিটি, অনেস্টি, কনফিডেন্স, আইডিয়াস, ইনিশিয়েটিভটা খুব ইনিশিয়েটিভ। মোটামুটি 8-10টা গুরুত্বপূর্ণ চারিত্রিক বৈশিষ্ট্যকে তারা আইডেন্টিফাই করলো যে এই প্রোগ্রামটার মাধ্যমে সে যদি এগুলা প্রমাণ রাখতে পারে এগুলা তার মধ্যে আছে, তাকে আমরা 4 দিনের জন্য রাখবো। ঠিক আছে। এবং আরেকটা জিনিস করলো যে ফাইনাল 4 দিনের জন্য যখন ঘুরতেছি আমি, তখন আমার বেসলাইন স্কোর করতে হবে সব জায়গায়। এটা কিন্তু আমি এক্সাক্টটা বলবো না, কারণ আমি আই এম নট অথরাইজড টু টেল ইউ দি এক্সাক্ট ওয়ান। ঠিক আছে, আমি হাইপোথেটিক্যাল কিন্তু কথাটা বলবো, বাট জাস্ট রিলেটেড টু দি অ্যাকচুয়াল ওয়ান ইউ উইল আন্ডারস্ট্যান্ড। হাইপোথেটিক্যালি যখন 4 দিনের জন্য 4 ডে স্টে করতেছি আমি, আচ্ছা বোঝা যাচ্ছে তো অনেক লামসি হয়ে গেছে, জি স্যার। বোঝা যাচ্ছে? আমি যখন 4 ডে স্টে করতেছি তখন আমার এই সব ক্রাইটেরিয়া গুলো দেখা হচ্ছে। তখন আমাকে বলা হচ্ছে, মানে আমি যখন দেখতেছি ছেলেটাকে, আমি ধরে নিয়েছি তাকে বেসলাইন স্কোর 10 এর মধ্যে 6 করতে হবে, নাইলে কিন্তু পিপিটির জন্য করলো কি ঠিক আছে, একটা মাত্র পরীক্ষা দেবে ছেলেটা, এটার মধ্যে থেকে তাকে সিলেক্ট করবো, বেসলাইনটা একটু লো করে। হ্যাঁ, কারণ একটা দিয়ে তো জাজমেন্ট করাটা, ফাইনাল জাজমেন্ট অত্যন্ত সঠিক নাও হতে পারে, ঠিক কিনা? তো সেই জন্য ওরা বলবেন যে ঠিক আছে, চলো 10 এর মধ্যে যদি 4ও আসে উল্টে, মোটামুটি এই 8-9টা ক্রাইটেরিয়ার মধ্যে সে যদি বেসলাইন 4 পর্যন্ত আসতে পারে আউট অফ 10, 4 দিনের জন্য তাকে নিয়ে নেওয়া। So this is what is screening, final screening and IQ application. আজকে জাস্ট যে ওরিয়েন্টেশন, আমরা প্র্যাকটিক্যাল কিছু করব না এখন, পরবর্তী ক্লাস থেকে আমরা শুরু করব। ঠিক আছে, কিন্তু আজকে এই বেসিক গুলো বোঝা অনেক দরকার। কারণ ইফ ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড দিস থিং, যে কেন আমি এখানে আসবো, কিসের জন্য আমি গুরুত্ব দেব, কেন আমি এখানে ক্লাস করা উচিত আমার, তাহলে কোনো ইউজ নাই। আমি এখানে সারাদিন কথা বলবো, বাট ইট উইল বি অফ নো ইউজ। ঠিক আছে, তো এই জিনিসটা তো বোঝা গেছে যে মোটামুটি ভাবে আইসিএসবি তে গেলাম, প্রথম পরীক্ষা হবে স্ক্রিনিং দিয়ে, আইকিউ হবে, ভার্বাল হবে 100 মার্কসে, নন ভার্বাল হবে 38 মার্কসে। এখানে আমাকে বড় বুদ্ধিমত্তা স্কোর করতে হবে, যেটা সাধারণত 85 টু 114 এর মধ্যে থাকতে হবে আমার। ঠিক আছে, এবং তারপর আমাকে পিপিটি দিতে আসতে হবে, যেখানে আমার মোটামুটি ভাবে মিনিয়েচার আকারে 4 দিনের যে প্রোগ্রামটা, ওইটারই মিনিয়েচার আকারে আমার চারিত্রিক বৈশিষ্ট্যটা, গুরুত্বপূর্ণ চারিত্রিক বৈশিষ্ট্য, যেগুলা একটা মানুষের মধ্যে না থাকলেই নয়। ঠিক আছে, লিডারশিপের জন্য ওইটা মিনিয়েচার আকারে দেখা হবে। যদি ওরা দেখতে পায় যে আমি বেসলাইনের কাছাকাছি চলে এসেছি, তাহলে তারা আমাকে পরবর্তী 4 দিনের জন্য নিয়ে নেবে। এই জন্য দেখা যায় আইকিউ তে 20 জনের মতন টিকলেও, 20 জন বাদ গেলেও 100 জনের মধ্যে ইউজুয়ালি পিপিটি দেখা যায় আরো 30-40 জন বাদ পড়ে যায়, কারণ এই বেসলাইন 4ও টাচ করতে পারে। অথচ পিপিটি কিছুই না, যে একজন মনে এখানে দিয়েছে, সার্জার মনে পিপিটি দিয়েছে না, হ্যাঁ, এটা ইটস নাথিং, পিকচার পারসেপশন। জাস্ট একটা ছবি আসবে স্ক্রিনে, and you just make a story, what your mind is telling you, what the story is, কি হচ্ছে ওই ছবিটাতে। Make anything, এই anything থেকে কিন্তু ওনারা সব এই জিনিসগুলো বাইর করে দেন। Just you are writing the story. এখন যারা ইয়াংস্টার, যারা 5 ইয়ার্স সেকেন্ড মেডিকেল, ওনাদের একটা আইডিয়া থাকতেও পারে, এটা অবাক হওয়ার কাণ্ড না যে একটা ছবি থেকে আমার এইগুলা কিভাবে করবে, আমি দায়িত্ববান কিনা, আমার ইনিশিয়েটিভ আছে কিনা, বাট দে উইল ডু ইট। আমি ছিলাম, আই ক্যান ডু ইট। ঠিক আছে, পিপিটি থেকে এটা বাইর করে নেওয়া যাবে, মিনিয়েচার করে বেসলাইন টাচ করছে কিনা, আমাকে এক্সপ্লেইন করে দেওয়া যাবে যে কেন তুমি কেন এই জায়গায় তোমার উইকনেসেস গুলো আমি পয়েন্ট আউট করতেছি, এবং এখান থেকে আমরা শুরু করব। সো দেন ইউ হ্যাভ টু স্টার্ট কারেক্টিং ইয়োরসেলফ।
ঠিক আছে? তো বেসিক্যালি স্ক্রিনিংটা তাহলে আমরা বুঝে গেলাম। আই হোপ স্ক্রিনিং নিয়ে কাউকে সন্দেহ আছে? স্যার প্লিজ। আমার একটা মানে লং কোর্সে আমার স্কিন আউট হওয়ার একটা এক্সপিরিয়েন্স আমি শেয়ার করতে যাচ্ছিলাম। পিপিডিতে আমি স্কিন আউট হয়েছিলাম। তো ওই টাইমে মানে আমাদের এরকম একটা পিকচার দেয়, আমার এক্স্যাক্টলি মনে নাই। তো ওই টাইমে আমরা যখন প্রথমে আমাদেরকে একটা মানে সবাইকে বলার সুযোগ দেয় এবং আমরা একটা নিজেদের মতো করে বলি। দ্বিতীয়বার আমাদেরকে যখন আবার সুযোগ দেয় যে আমরা কোনো কিছু মানে গ্রুপ ডিসকাশন টাইপের এরকম কিছু, অনেকে চেঞ্জ করে। তো ওইটার পরে আমরা যখন মানে দুই একজন চেঞ্জ করে এবং দুইটা গ্রুপ দুই দুই দিকে যাচ্ছিল গল্পটা, মানে এক্স্যাক্টলি মনে নেই যে দুই লাইনে গল্পটা যাচ্ছিল। তো আমরা যে কজন গ্রুপ মানে গ্রুপে ছিলাম, তো কেউ এদিকে যাচ্ছে কেউ এদিকে যাচ্ছে, দুই দিকে যাচ্ছে। তো আমি হচ্ছে দুইটা মিক্সড করে একটা বললাম এবং আমার তখন স্পিচ দেওয়ার সময় আমি একটু উপরে তাকাই দিয়ে ফিগার দিতাম। তো আমি মানে আমার একটু জানা যেটা যে আমার ল্যাকিংসটা ওই টাইমে কি ছিল যে মানে আমি এই জিনিসটা পারবো। ওটা আমরা once you start attending here the classes, regular classes, আমরা PPT পড়াবো। আমরা PPT তে এই পরিমাণ পড়াবো because এখান থেকেই you get ready for the PPT। ঠিক আছে? এবং তখন আমি বলতে পারবো যে what is your lacking actually, what is the problem with you? ঠিক আছে? যাতে PPT প্রবলেমটা না হয়, তখন আমি বলতে পারবো যে কোথায় ইমপ্রুভমেন্টটা করা লাগবে। এবং এটা আমরা কন্টিনিউয়াস আমার মনে হয় পিপিটির উপর কয়টা সেশন আছে, 7টা না 8টা সেশন। মেজরিটি সেশনস আর অন পিপিটি। কারণ স্ক্রিন আউট হয়ে গেলে পরে তো মনের কষ্ট এর থেকে বড় কষ্ট আর ম্যাটার করবে না, শেষ আমরা ম্যাটার করবে না। ঠিক আছে? সো আমরা ওটাতে আসবো যেটা কি মিনহাজ না মিরাজ যেটা বললো, হ্যাঁ ওর পরিস্থিতি যাতে না তৈরি হয়, দ্যাটস ওয়াই ইউ আর হিয়ার। আমরা চেষ্টা করবো অ্যাটলিস্ট উই ক্যান ট্রাই যাতে ওরকম পরিস্থিতি না আসে। আমি যেন পিপিটিটা থ্রুহে পরবর্তী 4 দিন দিতে পারি। পিপিটিতেই যদি আমি স্কোর এখানে 6 এর কাছাকাছি নিতে পারি, দেন আই ক্যান টেল ইউ ইউ আর রিয়েলি গুড। এখানে গিয়ে ভালো পড়ানি, ঠিক আছে? যদি না কোনো আনফরচুনেট ইনসিডেন্ট ঘটে, বাট ওটা পরে ব্যাপার। তো স্ক্রিনিং সম্বন্ধে আর কোনো সন্দেহ আছে? আমরা অ্যাড্রেস করবো, সেটা আমরা পরে অ্যাড্রেস করবো। যদি না থাকে তাহলে স্ক্রিনিং অংশটা আমরা ক্লিন করে দিই, ঠিক আছে? ইনশাআল্লাহ ঠিক গিয়ে পরবর্তী 4 দিনের জন্য তোমরা হাজির করে রেখে দিল তোমাদেরকে। নাও ইউ উইল গো থ্রু দি অ্যাকচুয়াল টেস্ট। ঠিক আছে? এই 100 জনের মধ্যে 60 জন বা 50 জন টিকছে, তোমরা সবাই ওই 60 জনের মধ্যে আসো। নাও কামস দি অ্যাকচুয়াল টেস্ট। এই অ্যাকচুয়াল টেস্টের মধ্যে আমাকে এই লিডারশিপ কোয়ালিটিস বা লিডার হওয়ার যোগ্যতার জন্য যে যত ক্রাইটেরিয়া আছে এটা আমাদের প্রমাণ রাখতে হবে। ICSB has made a system, একটা সিস্টেম তৈরি করেছে, এই সিস্টেমের ভিতর দিয়ে এটা যায়। আমার একটা ফুল প্রুফ, মোরালেস ফুল প্রুফ। ঠিক আছে? একজনের জাজমেন্ট দিয়ে বা একটা পরীক্ষা দিয়ে ইউ উইল নেভার বি জাজড। সো ওখানে বলা হয় যে এই জিনিসটাকে বলা হয়, আমি এটা বুঝবো না, আমি সংক্ষিপ্ত ভাবে আরেকবার রাখবো। They devise a plan recommending you go through a tri-dimensional exam. A tri-dimensional exam কেন বলা হয়? সাজ্জাদ বলতে পারার কথা। এক্স্যাক্টলি, ঠিক আছে? যেহেতু এর পরীক্ষা দেওয়া লাগবে 3 জনের কাছে, সাইকোলজিস্ট, জিজিও এন্ড এই 3 জনের কাছে পরীক্ষা দেওয়া লাগবে, ঠিক আছে? এবং এই 3 জন বসে আছেন দেখার জন্য যে তোমাদের মধ্যে এই জিনিসটা আছে কিনা, এটা আমি যা দেখেছি, ঠিক আছে? এখানে মজার জিনিস আছে। যখন 4 দিনের পরীক্ষা শুরু হবে তখন গ্রুপে ভাগ করে দেওয়া হয়।
তাই না সাজ্জাদ? গ্রুপে গ্রুপে ভাগ করে দেওয়া হয়, কারণ 60 জনের পরীক্ষা তো একজন দিতে পারবে না। তো বলা হয় কি 60 জনকে হয়তো 8 জন করে যদি ভাগ করেন তাহলে 8 8 64, হয়তো 2 1 7 জন করে থাকবে আর 8 জন করে থাকবে। আর 60 জনকে যদি 10 জন করে করেন তাহলে 6টা গ্রুপ হবে। 6টা গ্রুপ হবে না? এই 6টা গ্রুপকে তারা সাধারণত 6টা যদি 60 জন যদি তোমরা গ্রুপে লিখো, এটা 6টা গ্রুপ করবে। 6টা গ্রুপ হবে, এক একটাতে 10 জন করে থাকে। এই 10 জনকে তারা কালার কোড দিয়ে চিহ্নিত করে। কালার কোড কেমন? যেরকম গ্রিন, ব্লু, ইয়েলো, হোয়াইট, নেভি ব্লু, অর্থাৎ একটা প্যাচ, একটা কাপড়ের প্যাচ পরাই দিবেন যেটা বোর্ডের উপর থাকবে। প্রত্যেকটা পরীক্ষার ক্ষেত্রে এই প্যাচটা পরে হাজির হতে হবে। ঠিক আছে? সো সে এই 8 জন তোমরা হচ্ছে আজকে থেকে আমরা ধরে নিচ্ছি ইউ উইল বি গ্রিন। ওকে, আমি যখনই কথা বলবো গ্রিন, কনসিডার yourself that you are the group. So you are the green group. তাহলে এইভাবে কয়টা গ্রুপ? 6টা গ্রুপে 6টা কালার কোড থাকে। এই এক একটা গ্রুপের জন্য এই গ্রিন তোমাদের জন্য কয়জন পরীক্ষক থাকে? 3 জন। এই ডাইমেনশন 3 জন নির্ধারিত থাকে। এই 3 জন পরীক্ষা নেবে। ঠিক আছে? ডাইমেনশন এই 3 জন, এই 8 জনের পরীক্ষা, এই গ্রিন গ্রুপের এই 3 জন নির্ধারিত 3 জন পরীক্ষক পরীক্ষা নেবে। এবং এখানে যে বলছিলাম না মজার কিছু কিছু জিনিস আছে। এই সাইকো যে এই গ্রিন গ্রুপের, সে এই সাইকো হচ্ছে মেজর এ, ওনার নাম হচ্ছে মেজর এ, জিটি হচ্ছে মেজর বি, আর ডিবি সাধারণত লেফটেন্যান্ট কর্নেল হন, উনি লেফটেন্যান্ট কর্নেল সি। সো এবিসি 3টা নাম। যখন এই গ্রুপটা ভাগ করা হয়, দায়িত্ব দেওয়া হয়, এই গ্রিন গ্রুপের দায়িত্ব যখন সাইকোকে দেওয়া হতো, সাইকো কিন্তু সাইকোলজিস্ট কিন্তু জানে না যে এই গ্রিন গ্রুপের জিটিও, একইভাবে এই ডিপিও জানেন না যে তার এই গ্রিন গ্রুপের সাইকোলজিস্ট কে বা জিটিও, একইভাবে জিটিও জানেন না যে এই গ্রিন গ্রুপের ডিপি কে সাইকোলজিস্ট। কাউকে জানানো হয়, জাস্ট ওনাদের কাছে একটা চিঠি যাবে এবং ওনাদের জানা দেওয়া হবে যে আপনারা এই গ্রুপের পরীক্ষক। প্রত্যেকটা গ্রুপে যে 6টা গ্রুপ হবে, 6টা গ্রুপের মানে কি? এখানে 3 6 18টা অফিসার নিয়োগ প্রাপ্ত হবে। প্রত্যেকটা গ্রুপে 3 জন করে হবে। এই 3 জন যে 8টা, এখানে যদি ব্লু, গ্রিন, এটা ব্লু, নেভি ব্লু, হোয়াইট, ওই 3 জনই চিহ্নিত হবে তা না। ওনাদের জন্য নতুন, ওনারা শুধু নির্ধারিত এই গ্রুপের তোমাদের 8 জনের জন্য, এর বাইরে না। ওনাদের দায়িত্ব এই 8 জনের বাইরে কিছু। এই 8 জনকে ওনারা স্টাডি করে। কিন্তু ওই যে বললাম এখানে সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এই 3 জন গ্রিন গ্রুপেরই কিন্তু কেউ জানে না যে এই যে 18টা ওখানে অফিসার আছে, 6 জন জিটিও লাগবে, কারণ 6টা গ্রুপ যদি হয় 6 জন জিটিও লাগবে, 6 জন ডেপুটি প্রেসিডেন্ট লাগবে, 6 জন সাইকোলজিস্ট লাগবে, ঠিক কি না? এই সাইকোলজিস্ট জানে না যে বাকি 17 জনের মধ্যে কে সাইকোলজিস্ট, কে কোন জিটিও গ্রিনের জন্য, কোন ডিপি গ্রিনের জন্য, কেউ জানে না। এই সিক্রেসিটা খুব স্ট্রিক্টলি মেনটেন করা যাতে রেজাল্ট এন্ড নিউট্রালিটিটা যাতে ডিস্টার্ব না হয়। ঠিক আছে? কারণ এই জিনিসগুলো এখন হয়তো তোমরা এখানে বসে আছো ভাববা যে এত কিছু জানার আমাদের দরকার কি, আমরা যাতে ঠিকই ওরকম একটা ব্যবস্থা করতে হবে। কিন্তু এগুলো জানা এই জন্য দরকার, বাট ওয়ান্স ইউ নো দিস সিস্টেম, তখন কিন্তু কনফিডেন্সটা আস্তে আস্তে তৈরি করা শুরু করে মানুষের। আই নো দিস সিস্টেম কিভাবে হবে, আমি জানি কি হবে, ওখানে আর কি দেখা হবে, কিভাবে দেখা হবে আমি বুঝি। সো ইউ ক্যান ইমপ্রুভ অপন। আর আমি যদি সিস্টেম সম্বন্ধে আমার জ্ঞান না থাকে,
আমি এখানে যতই শিখাই দিই না কেন ওখানকার এনভায়রনমেন্টের সাথে তো জ্ঞান নাই আমার, তারপরে একটা ভয় আতঙ্ক কাজ করবে। But now once you will go there, you know exactly how the system is working. আমি তো জানি, it's just like ঢাকা বোর্ডের পরীক্ষা সিলেবাসের মধ্যে দিয়ে দেওয়া। বুঝতে পারছি? তো এই তিনজনের মাধ্যমে পরীক্ষা দেওয়া। ওকে, তো এটা আমরা জেনে গেলাম যে গ্রুপ হবে, একটা গ্রুপ ট্রাই ডাইমেনশন পরীক্ষা দিবে। এই ট্রাই ডাইমেনশনের মধ্যে একজন ডিপি থাকবেন, সাইকো থাকবেন আর জিডিও থাকবেন। এখন আমরা মূল পর্বে আসবো। মোটামুটি ওরিয়েন্টেশনে মানে আইসিএসবি ওরিয়েন্টেশন শেষ, যে কিভাবে পরীক্ষাগুলো নেওয়া হয়। এখন মূল পর্বে আমিও রোজা ফাস্টিং, আমারও অনেকক্ষণ ধরে কথা বলছি, ব্রেক দরকার, 5 মিনিট ব্রেক দিলে হয়। Let's go for 5 minutes. Incomplete sentences. Incomplete stories. তারপর হচ্ছে সেলফ অ্যাসেসমেন্ট, তারপর 7, 8 আমরা করব। এটা আমরা যখন ক্লাস শুরু করবো তখন প্রত্যেকটা আসবে, কিন্তু আজকে আমি এগুলো সব তো করবো না, জাস্ট দেখানোর জন্য কি হবে ওখানে। তো ফার্স্ট ডে আমার 4 দিনের জন্য আমি সিলেক্ট হয়ে গেলাম, আমার জন্য ট্রাই ডাইমেনশনাল 3 পরীক্ষা নির্ধারিত হয়ে গেল। এবং সাইকোলজি টেস্টে যখন টেস্টটা নেওয়া হয় তখন একসাথে নেওয়া হয়, এই 100 জন যে 60 জন টিকলাম এবং 6টা গ্রুপ করবো, ওখানে কি পরীক্ষাটা একসাথে নেওয়া হয় নাকি গ্রুপে নেওয়া হয়? একসাথে। হল রুম এক্সাম হলে 60 জনকে বসাই দিবে, একটা বলতে বলবে গ্রুপ, আর হচ্ছে গ্রিন, ইয়েলো, হোয়াইট, এগুলো থেকে 6টা। যদি 6টা হলো না হয় তাহলে গ্রিন গ্রুপ 10 জন বসার পর পিছনে লম্বা হলো নেই, পিছনে আরেকটা গ্রুপ ভাগ করে বসে। পরীক্ষা একজনই নিবে। ওখানে কিন্তু এই যে ট্রাই ডাইমেনশনাল গ্রিন গ্রুপের যিনি পরীক্ষক, যে সাইকোলজিস্ট নির্ধারিত, উনি যে পরীক্ষাটা নিচ্ছে তা না, কিন্তু যিনি পরীক্ষা নিচ্ছে উনি হয়তো ইয়েলো গ্রুপের পরীক্ষক। ঠিক আছে, যেহেতু এটা সেন্ট্রাল এক্সাম, পুরো সাইকোলজি টেস্টে এটা সেন্ট্রালি নেওয়া হয়, 60 জনকেই একসাথে নেওয়া হবে, প্রত্যেকটা পরীক্ষা একসাথে নেওয়া হবে। সেই জন্য যে কোনো গ্রুপের একজন পরীক্ষককে পাঠিয়ে দেওয়া হয় নেওয়া হবে। বলে তাহলে তো হলো না, তাহলে আমার পরীক্ষক কেন কোথায়? কিন্তু হ্যাঁ, জিনিসটা হবে কি, এই যে সিকুয়েন্সিয়ালি যে পরীক্ষাগুলো হবে এগুলো সব খাতা তারপর চলে যাবে তার কাছে গ্রিনের, বিকজ ইউ আর গ্রিন গ্রুপের যে সাইকো আছেন ওনার কাছে চলে যাবে। বুঝতে পারছেন? He will study all these 7 to 8 documents and he will find out all these things just by merely reading. Just only পড়বে। Don't ask me, উনি কি করে এটা সম্ভব? Because he is a psychologist. He is a trained psychologist, either from Dhaka University or Chittagong University. দুই একজন আছে PhD করা, দুইজন আছে, আমার জায়েদ নেভিল একজন আছে, হিজ PhD, দুইজন আছে PhD. So don't ask me ওনারা কিভাবে বাইর করবে, but ওনারা just what you have written, এই যে ওয়ার্ড অ্যাসোসিয়েশন টেস্টে কিভাবে বাক্য গঠন করেছি ওখান থেকে উনি বাইরে করে ফেলবেন। এই ছেলেটা আত্মবিশ্বাস কতখানি আছে, হে রেসপন্সিবল কিনা, ওর মধ্যে ডিটারমিনেশন আছে কিনা, whether he is emotionally balanced or not, self control আছে কিনা তার মধ্যে,
how is his integrity, whether he's social or he's a dominating character, what সব এইটা উনি ওয়ার্ডসে ওয়াটে যে 80টা ইংলিশ এবং 20টা যে সেন্টেন্স ইউ উইল মেক তো উনি পড়বে সেই সেন্টেন্স পড়তে উনি মোটামুটি প্রথম পরীক্ষা যেটা হয় সম্ভবত ওয়ার্ড হয় ওয়ার্ড অ্যাসেসমেন্ট টেস্টে প্রথম পরীক্ষা হয় উনি মোটামুটি একটা চিত্র দাঁড়া করায় ফেলবেন কারণ তোমাদের প্রত্যেকের ওই চেস্ট নম্বর দেওয়া থাকবে গ্রিন এবং গ্রিন চেস্ট নম্বর 1 2 3 4 5 6 7 8 so say চেস্ট নম্বর 1 চেস্ট নম্বর 1 এর খাতাটা উনি ওয়ার্ড দেখবে এবং ওনার কাছে অ্যাসেসমেন্ট শিট আছে ওখানে উনি এক একটা পরীক্ষক নিজস্ব কোড ইউজ করে কোন পরীক্ষক সবাই একরকম কোড ইউজ করে না যেটা আমি একরকম করতাম আর যে জিডিও কিন্তু আমার মতো কোড ইউজ করতাম ঠিক আছে তো জিনিসটা হচ্ছে কি যে যেমন উনি হয়তো লেসে কনফিডেন্স উনি ওয়ার্ড খাতাটা দেখতেছে টেস্ট নম্বর 1 তো এখানে আছে কনফিডেন্সটা পড়ানো শিটে এই জিনিসটা অলরেডি তৈরি প্রিন্টেড ফর্ম এখানে লেখা আছে ঠিক আছে এন্ড ডিপেন্ড করে ওই সাইকোলজিস্ট কি কোড ইউজ করে যদি ওনার কাছে মনে হয় পুরো এই 100টা পড়ার পর শি ল্যাকস ইন কনফিডেন্স তাহলে উনি এখানে হয়তো লাল কালি দিয়ে এটা দিয়ে রাখেন কি বোঝা গেল এটা দিয়ে এই চেষ্টা নম্বর 1 জোরে বলতে হবে she lacks in confidence or he lacks in confidence test number 1 say test number 7 test number 7 এর ক্ষেত্রে ওর আলাদা একটা ফাইল প্রত্যেকের আলাদা এরকম 8টা ফাইল থাকবে উনি test number 7 এর ফাইলটা ওপেন করবে ফর্মটা বাইর করবে উনি দেখবে test number 7 এটা হচ্ছে test number 1 গ্রিনে test number 1 and উনি test number 7 বাইর করব কনফিডেন্স উনি এখানে দিল তাকে প্লাস কি বলবো any other view লাস্ট হচ্ছে অ্যারো এদিকে দেওয়া লেফট সাইডে হ্যাঁ লেফট সাইডে অ্যারো দেওয়া হ্যাঁ তাহলে কনফিডেন্স কিন্তু নড়বড় এখন স্থির না মানে ইট ইজ ইজ কোড আমি আবার বলছি আরেকজন হয়তো কলমে ডিফারেন্ট ইউজ করে সবুজ ইউজ করে লাল ইউজ করে আবার ব্লু ইউজ করে দুর্বল হলে সে ব্লু দেখায় লাল হলে করে মানে লাল দিয়ে লেগে দিবে টিক দিয়ে দিবে কিছুই দেখবে না উনি এখানে লাল দিয়ে টিক দিবে মানে ল্যাকস ইন কনফিডেন্স যদি দুর্বল কনফিডেন্স হয় নীল কলম ইউজ করবে আর যদি ভালো কনফিডেন্স হয় সবুজ কলম ইউজ করবে এরকম ওখানে এরকমও ডিপি আছে জিটিও আছে সাইকোলজিস্ট আছে মানে এক একজনের এক একটা পদ্ধতি এটা ছিল আমার পদ্ধতি আমি আপনাকে দেখাচ্ছি ঠিক আছে আমি কিভাবে করব আমি কলম ইউজ করতাম না আমার কালো কলমই থাকতো আমার মার্কিং গুলো ছিল ডিফারেন্ট আমি মার্কিং দিয়ে করতাম এবং আমি এটা দিয়ে বুঝে যেতাম এটা দিয়ে কি বুঝাই সো এখান থেকে বুঝি গ্রিনের শুধু ওয়ার্ড পরীক্ষাটা হয়েছে এবং 6 জনের উনি খাতা দেখেছে এবং এইভাবে মোটামুটি প্রত্যেকের ফাইলে উনি এই জিনিসটা দাঁড়া করেছে শুধু কনফিডেন্স না উনি পুরো জিনিসটা শীটের উপর দাঁড়া করে দিয়েছে ওয়ার্ডের মাধ্যমেই শুধু উনি এখনো কিন্তু বাকি তো দূরের কথা উনি শুধু এটা দেখছে এটা দেখেই কিন্তু এখান থেকে যে কটা পারছে উনি ধরতে পারছে ওগুলা কিন্তু উনি মার্কিং করে ফেলেছে এই মার্কিং করাটা কি ওনার ঠিক হয়েছে কি মনে হয় কি মনে হয় Exactly. Because he's not sure. It's just the beginning. Warming up কত লাগে একটু warming up করা লাগে না তো এখন বাচ্চারা পরীক্ষা দিচ্ছে যারা ডাইরেক্ট অফিসার হইতে এসেছে তারাও এটার সাথে অভ্যস্ত না তারাও নতুন একটা জগতে এসেছে পরীক্ষা দিয়েছে কি লিখছে না লিখছে সো ইট ইজ a warming up so উনি এটা জাস্ট দিয়ে গেল ইটস নট ওয়ারি উনি এত বদল হয় না যে লাল এত লাল সকলে একটু লাল চলে এসছে
He's not worried. So what he does, he goes to the second one, picture writing. এটা শেষ এটা দেখুন পিকচার রাইটিং জন্য ছবি একটা আসবে 10 সেকেন্ডের জন্য দেখানো হবে এবং বলবে এটা রাইট whatever you feel just like PPT তে ছকটা আলাদা আর পিকচার রাইটিং এর ছকটা একটু আলাদা পিকচার রাইটিং ইজ জাস্ট পিকচার রাইটিং PPT টা শুধু PPT রাইটিং না কারণ এটা মিনিয়েচার আকারে বলেছিলাম মিনিয়েচার আকারে রিপ্রেজেন্টেশন অফ 4 days সো ওইটা রাখুন ওয়াচনেস একটু বেশি আর এই পিকচার রাইটিং ইজ সিম্পল একটা ছবি আসবে আচ্ছা ধরনের what you read what you understand just put it there right এখন এই খাতাটা বাইর করবে এই 8 জন এক একজনের আবার জাস্ট নাম্বার 1 একটা বাইর করবে যে ছবিটা দেখবে ছবিটা ওনার কাছে দেওয়া থাকবে মানে গল্পটা পড়বে আবার উনি জাজমেন্ট করবে দেখবে যে আচ্ছা জাস্ট নাম্বার 1 তো কনফিডেন্সে এই ছিল অবস্থা ছবি দিয়ে কি বোঝা যায় আমি ছবি দিয়ে ওনার কাছে আমি বলবো না গল্পটা যা লিখছে এখান থেকে মনে হয় কিছুটা আত্মবিশ্বাস সো এখানে যদি লাল কলম ইউজ করে থাকেন এখন ওটা চলে আসবে কি হয়তো উনি ব্লু অর্থাৎ এই কনফিডেন্সের অনেকগুলো ঘর করা থাকে এই পরীক্ষা অনুযায়ী উনি ওটা ব্লু করে দিবে এই পরীক্ষার হেডটা ব্লু করে দিবে সো ওনার কাছে মনে হলো কি না she has improved in her heart সো এখন এইভাবে প্রত্যেক জনের একইভাবে উনি করতে থাকে and the system goes on till the last exam আমার লাস্ট এক্সামে গিয়ে যখন উনি তাকাবেন একদম ছবির মতো উনি দেখতে পাবেন টেস্ট নাম্বার 1 আসলেই আত্মবিশ্বাসী দায়িত্বশীল একাগ্রতা আছে ডিটারমাইন্ড কিনা ইনিশিয়েটিভ আছে কিনা ওরা বেশি কিছু দেখা লাগে না তখন বিলিভ ইন মি কারণ আমি বলি চাকরি করে এসেছি তো ইটস এ ম্যাজিক একদম ছবির মতন কষ্ট করা লাগে না একদম চিত্রটা দেখলে বোঝা যায় যে না লাল পুরোটাই কনফিডেন্সের লাল তো পুরো ঘরগুলোই লাল দিয়ে ভরা 2-3টা ব্লু আছে বা একটা জায়গায় গ্রিন এসেছে বাট মেজরিটি আর রেড সো অ্যাকচুয়ালি বেসিক্যালি শি ইজ নট কনফিডেন্স যেখানে তার সুইটেবল জিনিস পড়েছে ওখানে কনফিডেন্সটা এসেছে যেখানে তার সুইটেবিলিটিটা পারে না ওখানে শি ল্যাকস ইন কনফিডেন্স এবং একইভাবে উনি প্রত্যেকটা দেখে বুঝতে পারবে এই চরিত্রটার মধ্যে চেস্ট নাম্বার 1 বা চেস্ট নাম্বার 7 বা চেস্ট নাম্বার 2 এর মধ্যে কোথায় কোথায় ল্যাকিং আছে উনি কিন্তু বাইর করে দিবেন এই 8টা পরীক্ষা সবগুলো যখন দেখবে উনি তখন আর চেস্ট নাম্বার 8 এর ফাইলটা বাইর করে উনি যখন দেখবে দেখার পর বেশি সময় উনি না এটা কেউই সময় নেয় না এটা সব নো ডিল ওকে I just selected or not selected 5 rules তারপর জাস্ট নাম্বার 1 জাস্ট নাম্বার 2 এবার একটা করে উনি প্রত্যেকটা অ্যানালাইটিক্যালি করবে তারপর ফাইনাল ডিসিশন নিয়ে প্রত্যেকের জন্য আলাদা অ্যাসেসমেন্ট শিট রেডি করে সিলেক্ট করো কি হলো না রেডি করে বসে থাকো ওয়াবে জাস্ট মানে হিজ জব ইজ ডান উনি আন্ডারলাইন সিদ্ধান্ত নিয়ে আছে এখন হি ইজ ওয়েটিং ফর হোয়াট হি ইজ ওয়েটিং ফর দ্য 4th ডে যেদিন রেজাল্ট ডে হবে ঠিক আছে ওনার কাজ শেষ উনি অলরেডি ঠিক করে ফেলেছেন কে সিলেক্টেড না উনি বৈশিষ্ট্যগুলো উনি বাইর করে দিয়েছেন কাজ উনি ঠিক আছে এই গেল সাইকোলজিস্টের পার্ট ক্লিয়ার यस কোনো প্রশ্ন আছে তারপর আসি নেক্সট আসি আমরা জিজো পার্ট group discussion তারপর PGT SGT external that 6 reading 7 CT common task and 8 mutual assessment. GUA
আরেকটা পরীক্ষা, সেম থিং। প্রথমটা বুঝে বলে দিয়েছি না, সাইকোলজিস্টের জিজো একই কাজ করবে, গ্রুপ ডিসকাশনে পরীক্ষা নেবেন, উনি সামনে বসে থাকে না জিজো হাজার, জিজো তো গ্রুপ ডিসকাশনের সামনে উনি প্রত্যেক পরীক্ষা হাজির থাকে। জিজোটা গ্রুপ 8 জনের পরীক্ষা সবসময় একসাথে হবে, এক্সেপ্ট পেট এক্সট্রাম্পোরারি স্পিচ, এই দুইটা ছাড়া বাকি সবগুলাই গ্রুপে পরীক্ষা হবে। ঠিক আছে, এখানেও উনি গ্রুপ ডিসকাশন গ্রুপে হবে। হ্যাঁ, ওখানে ওনার কাছে এই 8টা ফাইল দেখা যাবে না মাইন্ডে, ওনারটা আরো নিখুঁত। আমি যেহেতু জিটিও ছিলাম, তো জিটিওর কাজটা সবচেয়ে ক্লামজি হয়, কারণ মাঠে বসে করে ওর নিজস্ব কোনো ফাইল নেই, 8টা ফাইল তো ক্যারি করতে পারে না সে। তো তাকে খুব নিখুঁত ভাবে একটা ফাইলের মধ্যেই এই 8টা চরিত্রের 8টা পরীক্ষার নিখুঁত অ্যাসেসমেন্টটা নোট করতে হবে। ঠিক আছে, সে প্রথম পরীক্ষায় সে দেখবে, দেখার পর সে একটা জাজমেন্ট তৈরি করে ফেলবে, টেস্ট নাম্বার 1 কেমন, 2 কেমন, 3 4 5 6 7 কেমন, ডান। ঠিক আছে, এখন ওটাকে সে কনফার্ম করবে দ্বিতীয় টেস্টে, তারপর তৃতীয়, চতুর্থ, পঞ্চম, সপ্তম, অষ্টম পর্যন্ত গিয়ে নাও ফাইনালি ইয়েস অলরেডি গট দি পিকচার, অফিসে যাবে, একটা ফাইল বাইট করবে, এবং ফাইনালি ওটাতে বসাবে, এই তার ছবির মতন পরিষ্কার এর কোন কোন চরিত্র, কোন কোন ক্যারেক্টার তার বসা, আমি পাস করছে যারা এবং তারা পাস করে, এবং সেই অ্যাসেসমেন্ট শিটটা রেডি করবে, সিলেক্টেড নট সিলেক্টেড, ডান। এখানে যেহেতু প্রথমটা কাউকে বুঝাই দিয়েছি, আমি যা সেম জিনিস বুঝে গেছে। সবচেয়ে ক্রিটিক্যাল হচ্ছে টপ টেস্টের মধ্যে, সেটা হচ্ছে কি ভাইভা। এটা কোনো ছক বাঁধা সেট অফ কোশ্চেন নয়, আছে নাকি স্যার? এই একটা পরীক্ষা যেটা কোনো সেট, কোনো বইয়ে শুধু গাইডলাইন দিবে, এরকম হয়ে যাবা, এটা বলবা, এটা বলবো না, এটা বলবো, ওটা বলবো না। আর এই কোন নিবি, তার মেজাজ কেমন আছে, দিচ্ছে কি প্রশ্ন করবে আমি নিজেও জানি, কিভাবে করবেন প্রশ্নটা এটাও জানি। সো ইটস ভেরি ডিফিকাল্ট টু প্রেডিক্ট, বাট কিছু কিছু জিনিস আছে যেটা ভেরি ইম্পর্টেন্ট। If you follow those things, there are chances that you will come out 80 to 90% successful from 80% successful or down. If you prepare yourself accordingly. ঠিক আছে, এটা যখন আমরা ভাইভা প্রোগ্রামটা শুরু করব, তখন এটা আমি আলোচনাটা বিশদভাবে করব, বুঝতে পারছি? কারণ এটাতে অ্যাকচুয়ালি যেহেতু কোনো সেট অফ এক্সাম নাই, এটাতে আলাপ করার কিছু না, আনটিল আনলেস আমি ক্লাসের মধ্যে আই স্টার্ট প্র্যাকটিসিং দ্যাট, আমি প্র্যাকটিস করবো, ওই প্র্যাকটিসের মধ্যে দিয়ে আমরা নিজেকে তৈরি করে দেবো। ঠিক আছে, তো আজকে সত্যি কথা কি আলোচনার বিষয়টা এটাই আমি রেখেছিলাম ফার্স্ট সেশনে, যে আজকে আমরা শুধু আইসিএসপি নিয়ে ওরিয়েন্টেড, এর বাইরে কিছু কি হয়, কিভাবে হয়, আমাকে কিভাবে জাজ করছে তারা, এটা যদি আমি জানি কারা করতেছে আমার, তাহলে একটু আত্মবিশ্বাসটা অন্যরকম হবে, আমার প্রিপেয়ারনেসটা অন্যরকম হবে। আর একটা জিনিস এখানে বলে যাবে, এই যে আমরা চারিত্রিক বৈশিষ্ট্যগুলো বললাম, এখানে কিছু কিছু চারিত্রিক বৈশিষ্ট্য আছে সাইকোলজিক্যালি একটা মানুষের চারিত্রিক বৈশিষ্ট্য 3 ভাবে তৈরি হয়। কেউ বলতে পারবে সাধারণত, অনেক কারণ থাকতে পারে, সাধারণত যেটা বিশ্বভাবে আর কি, বিশ্বে আর কি অ্যাকসেপ্টেবল, 3 ভাবে আসে এই চরিত্রের বৈশিষ্ট্য। এনিবডি হু ক্যান সে? পরিবার, হ্যাঁ পরিবার, ভেরি গুড, হ্যাঁ সমাজ, ভেরি গুড, শিক্ষা প্রতিষ্ঠান, দুইটা, পরিবার, শিক্ষা, সমাজটা শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে।
তিনটা, একটা বাদ গেছে, সেটা হচ্ছে জেনেটিক্যালি ইউ ক্যারি ফরওয়ার্ড। পরিবার না, আমি জেনেটিক্যালি আমার মা বা বাবা, হয়তো আমার দাদার দাদার ছিল, আমি পেয়ে গেছি, মাঝখানে আর কাউরি নাই, ওই বৈশিষ্ট্য আমার মধ্যে চলে এসেছে। The things you carry genetically, these are not changeable. সাধারণত বলা হয় এগুলা চেঞ্জ হয় না, সেটা থেকে যায়, এগুলা চেঞ্জ করা সম্ভব হয় জেনেটিক্যালি যেটা। ঠিক আছে, তারপর পরিবার থেকে যেটা আমি শিখতেছি, পরিবারের মধ্যে থেকে বসবাস করে যেটা শিখতেছি, এইটাও হচ্ছে পার্মানেন্ট কিছুটা, এগুলো চেঞ্জ হওয়া কঠিন হয়ে যায়। একটা বাচ্চা যখন 22টা বছর যখন মা বাবার সাথে থাকে, বড় হয়, মা বাবা থেকে যেগুলো শিখে যায় সে, ঠিক আছে, হয়তো একটা বয়সে অ্যাডolescence এ এসে সে রিভল্ট করে, সে লাইনচ্যুত হয়ে যায়, চলে যায়, কিন্তু যখন সে আবার একটা বয়সে আসে, যখন সে মা বাবা হয়, he comes back to again that family platform. ওই চরিত্রগুলো তার মধ্যে আবার ফুটে ওঠে, তার সন্তানকে নিয়ন্ত্রণ করার চিন্তা ভাবনা, ঠিক সে যা তার ক্ষেত্রে যেটা হয়েছিল সেগুলোই করার চেষ্টা করে। তার মা বাবাকে সে যেইভাবে কাজ করতে দেখেছে যে হাজব্যান্ড এন্ড ওয়াইফ, সে এখানে বড় হয়ে গিয়ে কিন্তু আস্তে আস্তে যখন ম্যাচুরিটি আসছে, সে আমার বাবাকে তো এটা করতে দেখেছি, আমার মাকে দেখেছিলাম। সো পরিবারে থাকার পর বহু বছর, এই 20টা বছর থাকার পর যে বৈশিষ্ট্য তৈরি হয়, তখন কি করে ওটা সেমি পার্মানেন্টলি প্রায়। আমি বলছি না এটা চেঞ্জ হবে না, অবশ্যই কিছুটা চেঞ্জ হবে, কিন্তু খুব বেশি চেঞ্জ করা যায় না, খুব বেশি চেঞ্জ করা যায়। থাকলেও শিক্ষা প্রতিষ্ঠান এবং সমাজ থেকে যে চারিত্রিক বৈশিষ্ট্যগুলো তৈরি হয়, these are changeable। কেন? খুব ইজি। আজকে যদি আমি কচুক্ষেতে থাকি, কাফরুলের ভিতরে থাকি, এবং কালকে যদি আমাকে গুলশানের মধ্যে রেখে দেওয়া হয়, আমি কাফরুলের সাথে 3 বছর, এখানে বাসা থেকে বাইর হলে পরে আমি মন্দির দোকান পাই, সব পাই, গুলশানে পাবো? Is it possible? So ওখানে যদি 3 বছর থাকি, my character qualities will change, কিছু চারিত্রিক বৈশিষ্ট্য ওখানে চেঞ্জ হয়ে যাবে, because I have to adjust to the সামাজিক প্যাটার্ন। ওখানকার মানুষগুলা অতি ভদ্র, রাস্তাঘাট পরিষ্কার, নিজের মনাভেদ দ্বিধাবোধ হবে। আর এখানে কাপড়ের হয়তো যখন বাইরে হচ্ছি, বা আমি কোনো এটাকে খাটো করে দেখছি না, আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি এই সমাজ থেকে কিভাবে হয়। আমার বন্ধু 2জন আছে, খুব পড়বো না, খারাপ রেজাল্ট করছে, আমি ভালো রেজাল্ট করে বাইরে নিয়ে গেছি, ঠিক আছে, বা কোন মতে করে বাইরে নিয়ে গেছি। আর একটা বন্ধু, সে এত ভালো ছিল না, কিন্তু সে আমার থেকে ভালো করেছে, কারণ সে যাদের সাথে মিশছে তিনি এক্সেলেন্ট রেজাল্ট, তারা ভালো ছাত্রই ছিল। আমি ভালো রেজাল্ট করি, আমার বন্ধুরা ভালো রেজাল্ট করে, আমি কোনোদিন সিগারেট খাই না, আমার ফ্যামিলিতেও খায় না, কিন্তু আমার ওই একটা বন্ধু খায়, আমিও খাওয়া শুরু করবো। সামাজিক পরিবর্তন। বাট আবার আমাকে এখান থেকে সরাই নিয়ে যদি ভালো একটা বন্ধুদের যারা সিগারেট খায় না, ওই বন্ধুরা বলো এই সিগারেট খেলে এখানে খাবি না, ভাগ এখানে, তখন চিন্তায় আসবে না, ঠিক একদিন বাদ যাবে, 2 দিন বাদ যাবে, 3য় দিন খাবে। সো সামাজিক বা স্কুলের যে কোয়ালিটিস গুলো হয়, এগুলো পরিবর্তনশীল, ঠিক আছে। সো এখন আসি কিছু ইম্পর্টেন্ট জিনিসের উপর, সেটা হচ্ছে there are few important জেনেটিক বৈশিষ্ট্য বিষয়ে কয়েকটা জিনিস বললাম, যেমন জেনেটিক্যালি usually and this এই তিনটা আরো আছে, যেমন আরেকটা জিনিস বলে রাখি, honesty and integrity, either you are 0 or you are 10। ICSB তে কিন্তু ইন্টিগ্রিটি, আমি সবাই তো চুরি করবো, ওনাই এখন করছে 5 তো স্কোর করছে, ICSB তে এটা ভালো। একবার যদি তাদের সন্দেহ হয়ে যায় ওখানে, তার ইন্টিগ্রিটি যে কোশ্চেন আছে, আর ইউ স্কোর হিয়ার, বাকি সবগুলোতে আমি 10 এ 10 পাইছি, ডাজন্ট ম্যাটার, honesty and integrity you are 0, you are out।
এই দুইটা জায়গায় নো কম্প্রোমাইজ। ঠিক আছে, এখন আসি এই যে যে বাকি জিনিসগুলো আমি বললাম, ওইখানে যে জিনিসগুলো আছে, সেলফ কন্ট্রোল, ডিটারমিনেশন, রেসপন্সিবিলিটি, তারপর ফিজিক্যাল ideas, generating ideas, these are few very important যেগুলা ও যেটা উনি বলেছিল যে জেনেটিক কোনটা আসে, সাধারণত রেসপন্সিবিলিটি, ডিটারমিনেশন, ঠিক আছে, এই জিনিসগুলা যদি কিছুটা হলে পরেও এবং মজার জিনিস হচ্ছে এটা সবার মধ্যেই মোটামুটি ভালোই থাকে, বাট দে ডোন্ট নো হাউ টু ইউজ ইট। পার্থক্য এটাই, রিক্সাওয়ালা সেও রেসপন্সিবল, কিন্তু ওর ইন্টেলেকচুয়ালিটি ওরকম রেডি হয় নাই যে এটা কিভাবে ইউজ করবো আমি রাইট জায়গায় রাইট। সে রেসপন্সিবল না, কিন্তু আমরা যদি একটা রিক্সাওয়ালাকে বলে ইট ইজ নট, সে আমি যখন তাকে বলি আমি এই পয়েন্ট এ থেকে পয়েন্ট বি তে যাবো, সে আমাকে দায়িত্বের সাথে নিয়ে যায় যাতে অ্যাক্সিডেন্ট না হয়, কিছু না হয়, দিস ইজ রেসপন্সিবল, সে নিয়ে যাচ্ছে আমাকে। বাট ডিফিকাল্টি ইজ তাকে যখন আরেকটা স্থানে নিয়ে যাবো, একটা রেসপন্সিবিলিটি দিব, তখন কিন্তু সে ওয়ার্ক আউট করতে পারতেছে না। ওয়াই? বিকজ ইজ ইন্টেলেকচুয়াল, হি ল্যাকস দ্যাট ইন্টেলেকচুয়াল। কিন্তু আইসিএসবি জানে যে আমরা যেটা দেখার চেষ্টা করতেছি, এখানে একটা 19 বছরের ছেলে মোটামুটি বেস লাইন টাচ করার কথা, 6 আসার কথা, উপরে না যাক 6 তো থাকবে। এটা যদি না থাকে তাহলে তার মানে there is lacking। ওকে বিএমএ তে বা এয়ারফোর্স একাডেমিতে বা রেগুলার একাডেমিতে বসে মজা মেজে অ্যাথরিটি তো করা যাবে না, মিনিমাম বেসলাইন তো আনতে হবে তাকে, শিখতে হলে পারে। সো দে আর লুকিং ফর দ্যাট মিনিমাম বেসলাইন, যে এই জায়গায় ছেলেটা আছে কিনা বা এই অফিসারটা আছে কিনা যাকে আমরা অফিসার হিসেবে নিতে চাচ্ছি। যদি না থাকে আমি নিব না, কারণ একাডেমি তো তাকে এত রেডি করতে পারবে না, তার পিছনে এত সময় ব্যয় করতে পারবে না। বাট বেসলাইন থেকে তাকে 7-8 তোলা যাবে, কিন্তু যদি সেই 4-এর পিপিটিতে তাকে 4-এ নিয়ে নেওয়া হয়েছিল, কিন্তু সে 4-এই যদি টিকে থাকে এই পরীক্ষাগুলোতে, তাকে না অত অর্থই হয় হবে, জাস্ট লাইক, ঠিক আছে। And at the end, মানে এই ডিসকাশন পয়েন্টে, চারিত্রিক বৈশিষ্ট্য ডিসকাশন পয়েন্টে একটা সবচেয়ে, ওই দুটা তো আছে যেটা বললাম, অনেস্টি আর ইন্টিগ্রিটি, যে এখানে ইফ ইউ আইদার ইউ স্কোর 0 অর ইউ স্কোর 10, এটা মাঝামাঝি কিছু না। নলেজ, এখানে আইদার ইউ স্কোর 10 অর ম্যাক্সিমাম 8। কেন বললাম এটা? খুব সহজ, বিকজ তারা তো অ্যাডভার্টাইজমেন্টে কোয়ালিফিকেশন রিকমেন্ড দিয়ে দিচ্ছে। সো if your GPA 5, you are 10, if your GPA 4.5 requirement is তাহলে you are 8. So this is all more or less fixed, ঠিক আছে। কিন্তু এইটা ফিক্স এখানে থাকলে এডুকেশনাল কোয়ালিফিকেশনে এটা পাবো, কিন্তু এটা এফেক্ট করে অন্য জায়গায় নলেজটা। এটা কোথায় গিয়ে আঘাত হানবে? এটা নলেজটা গিয়ে আঘাত হানবে আমার ওই গেল এই আইডিয়াস। প্র্যাকটিক্যাল কোথায় দেখছি দেখেছিলাম না, প্র্যাকটিক্যাল কাছে বলে সামনে এই হ্যাঁ সবাই যে প্র্যাকটিক্যাল এটা হ্যাঁ আছে। নলেজ, আমার যদি জ্ঞান, ডেপথ অফ নলেজ যদি ভালো না থাকে, তাহলে দেখা যাবে আমার থেকে আইডিয়াস জেনারেট হবে। আইডিয়াস জেনারেট হলে পরেও আমি প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্ট কিভাবে করবো আমি এটা পারবো। যেমন ক্লাস নিতে হবে, উনি আমাকে বলতে আসে ক্লাস, ঠিক আছে,
আমি প্ল্যান করলাম, সিলেবাস বানাই দিলাম, করলাম, দিস ইজ মাই প্ল্যান, এইভাবে আমি করব। কিন্তু প্র্যাকটিক্যালি আমার বোর্ড লাগবে, আমার একটা স্ক্রিন লাগবে, ভিডিও স্ক্রিন লাগবে, ঠিক আছে? এই স্টেপগুলো যদি পুরো না হয় তাহলে কিন্তু আমি যতই এই খাতাতে বই খাতা প্ল্যান করি না কেন, ওটা কার্যকরিতা আছে কোনো না, জাস্ট লাইক দ্যাট। তো একটা জিনিস পরিকল্পনা করতে হলেও নলেজ লাগবে এবং প্র্যাকটিক্যালি লাগবে, এগুলো সব ইন্টারকানেক্টেড। এবং বলা হয় মাদার অফ অল কোয়ালিটিস, মাদার অফ অল কোয়ালিটিস একটাই, কোনটা সেটা? And knowledge হচ্ছে, anybody else? Mother of all চারিত্রিক বৈশিষ্ট্য বলা হয় এটাকে মাতা, mother of all character qualities. আর decision making, any more? এটা ওয়ার্ল্ড ওয়াইড অ্যাকসেপ্টেড, বিশ্ব জুড়ে এটাকে মেনে নেওয়া হয় এবং এই জন্য এখন আইকিউকে যত প্রাধান্য দেওয়া হয় নিয়োগের ক্ষেত্রে, তার থেকে অনেক বেশি প্রাধান্য দেওয়া হয় ওই চারিত্রিক বৈশিষ্ট্য। হ্যাঁ, না, অমনিশিয়ান ইন্টিগ্রিটি না থাকলে তো জিরো, ওটা তো বাদ। বাট আমি বলছি এমন একটা কোয়ালিটি, অমনিশিয়ান ইন্টিগ্রিটি তোমার নাই কিন্তু তুমি রেসপন্সিবল থাকতে পারে। এক্স্যাক্টলি, সেলফ কন্ট্রোল। এই জন্য এখন নতুন একটা এসেছে যেটাকে বলা হয় ইমোশনাল কোশন। এটা হচ্ছে ইন্টেলিজেন্স কোশন আর একটা হচ্ছে ইমোশনাল। ইউ ল্যাক ইন ইমোশন, সবগুলোতে ফেল মার, বেশিরভাগ, সবগুলোতে না হলে বেশিরভাগ। যার সেলফ কন্ট্রোল নাই, নিয়ন্ত্রণ নাই, যত কর্পোরেট হাউসেস আছে এই বাংলাদেশে, বিশ্বে, বাংলাদেশ কেন বিশ্বে, তাদের মাপকাঠি শুধু এটা না, তাদের মাপকাঠি তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে এটা, এই চরিত্র, হাউ হিজ ইমোশনাল কোশন, সেলফ কন্ট্রোল কত নিয়েছে, সে আমাদের এখানে চাকরি করতেছে। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট, সেলফ কন্ট্রোল, ঠিক আছে? এটাকে আদারওয়াইজ বলা হয় ইমোশন, আবেগ কতখানি। মা একটু বকা দিল, যাও খাবো না, না বাবা আচ্ছা ঠিক আছে যাও, বুঝতে গেছে, আমি বলবো না, আমি খাবো না, বলছি না খাবো না। You can count yourself out, not from your mother's side, but from my sister at least. মা তো ভাই, মা পিছনে দৌড়াতেই থাকে, ঠিক আছে? এটা শুধু আমি তোমার সন্তানের কথা বলছি না, এটা আমি I'm a father, I'm a husband to somebody, I'm a brother to somebody, ঠিক আছে? আমার ক্ষেত্রে প্রযোজ্য, সব মানুষের ক্ষেত্রে এটা প্রযোজ্য। নিজে নিজের জানা, যার যত সেলফ কন্ট্রোল বেশি সে তত ভালো একটা মানুষ, সে তত ব্যালেন্স একটা মানুষ, তার প্রত্যেকটা চরিত্রের বৈশিষ্ট্যগুলো খুব নিয়ন্ত্রিত। যার সেলফ কন্ট্রোল যত খারাপ বা কমের দিকে, ততই তার এগুলা সব এফেক্ট করবে, প্রত্যেকটা জিনিস তার এফেক্ট করবে। সে একটুতে বিব্রত হবে, তার একটুতে না হলে বড় কিছুক্ষণ পরে সে বিব্রত বোধ করবে। আমি তাকে বললাম যে বসো, তার কোনো কাজ নাই, সেও বেকার, হ্যাঁ বললাম বসো, আমি আসতেছি, হ্যাঁ আসলো না কেন, হ্যাঁ মানে বিরক্তি একটা ব্যাপার হয়ে গেল তার। বাট হ্যাভিং ইমোশনাল সেলফ কন্ট্রোল, আচ্ছা আমি দেরি করছে নিশ্চয়ই কোনো কারণ আছে, আমি গিয়ে জিজ্ঞাসা করবো, ভাই স্যার কি দেরি হবে আজকে, আমার যদি কাজ থাকে বলবো ভদ্রভাবে, রাদার দেন চলে গেলাম, ভাই উনি তো বলছে 3টার সময়, বললো না আমি চলে গেলাম। ইমোশন এমন একটা জিনিস, আইসিএসবি থেকে যারা আউট হয়, এই যে 4 জন সিলেক্ট হয়েছে, বাকি যে 100 জনের মধ্যে 86 জন যে 96 জন যে আউট হয়েছে, টেক ইট গ্রান্টেড এই 96 জনের মধ্যে 90 জনেরই সেলফ কন্ট্রোল ওয়াজ পুয়ার।
এবং বিলিভ ইন মি, বাংলাদেশিদের ক্ষেত্রে এটা খুবই সত্য। উই ল্যাক ইন সেলফ কন্ট্রোল। বাইরে হইলেই রিক্সাওয়ালা মারামারি করতেছে, খেলা কাউরি, সবাই অস্থির নিজেরটা পাওয়ার জন্য। Why? Because no self control. ICSB is so important that you have self control over yourself. বিশেষ করে প্রত্যেকটা জায়গায়, once you are in the GP interview and once you are in the GTO test. ঠিক আছে? তো আজকে আলোচনার মধ্যে আমি সব গুরুত্বপূর্ণ জিনিসগুলো জানলাম। এখন আমরা পরবর্তী ক্লাসগুলোতে স্টেপ বাই স্টেপ যাব। ঠিক আছে, স্টেপ বাই স্টেপ যাব এবং তাতে আমরা এইভাবেই প্রত্যেকটা জিনিস দেখবো এবং মোটামুটি ভাবে যে পরীক্ষাগুলো নিব আমরা চরিত্রের বৈশিষ্ট্যগুলো একটু বাইর করার চেষ্টা করব। ঠিক আছে, আমরা বাইর করার চেষ্টা করবো যে কার কোথায় ল্যাকিং আছে, and then we will start improving upon those. বুঝা গেছে? You can't afford missing a class. If you miss a class, it is not my responsibility or responsibility of CDA. আমি আবার বলছি, এটাতে কোনো মতেই CDA দায়বদ্ধতা নিবে না, কারণ যে ক্লাসটা আমি পার করে যাব ওটা আমি কভার আপ করবো না। সিম্পল অ্যাজ দ্যাট, এটা সম্ভবই না। ইউ ক্যান সি, আমি এখানে দাঁড়াই কিন্তু 2 ঘন্টা 2.5 ঘন্টা ধরে কথা বলছি, আমি একই কাজ করবো ওখানে প্রত্যেকটা ক্লাস। I cannot repeat for 1 or 2 people who are missing in the class to repeat the same thing again. I will just follow up. কারণ আমি আজকে যদি 6 জন থাকে, আমি 6 জনেরই ক্লাস করবো, ওদেরকে রিটেন পরীক্ষাটা নিব, লাইক হোয়াট অ্যাসেসমেন্ট টেস্টটা নিব, আমি গিয়ে খাতাটা দেখবো, দেখে এসে ফেরত আসবো, এসে ইন্ডিভিজুয়ালি I will discuss. So 2 of you who are missing, you are missed. কারণ তখন আমি বাকি 5 জনকে বলে দিচ্ছি যে কোথায় ইমপ্রুভ করতে হবে, কোন জায়গায় প্রবলেমটা হচ্ছে না। ঠিক আছে, এখানে আমাদের সাথে 2 জন জানানি হতো, আমাদের 2 জন EMC আছেন, ডক্টর ওনারা ডাইরেক্ট কাছের হিসেবে জয়েন করবেন। সো এক্সাম কিন্তু সেম হবে সবার জন্য সেম ICSB। তো এই ল্যাকিং যেটা হয়েছে, আমি এর আগে ডাক্তারও আমার সাথে কিন্তু 4 জন ডাক্তার এসেছে, 3 জন রিজেক্টেড কেস আর একজন ফ্রেশ ছিল, একজন ফাইনালি টিকেট নাই, 3 জন ফ্লু হয়ে গেছে। ঠিক আছে, সো কিছু কিছু ক্ষেত্রে ওইটা হচ্ছে আলাদা ব্যাপার। আমি ইন্ডিভিজুয়ালি করছি ওনাদের সাথে, কিন্তু আমি ইন্ডিভিজুয়ালি প্র্যাকটিস করতাম, আমি তাদের সাথে ইন্ডিভিজুয়ালি করতাম। ওটাতে ইন্ডিভিজুয়াল করা আমার মানে ক্যান্ডিডেটের জন্য ভালো, সহজ, তাই না? কিন্তু আমার জন্য প্রবলেম। আমি একই লেকচারে এখানে 8 জনকে তৈরি করতে পারতেছি, কিন্তু ইন্ডিভিজুয়ালি ওই একজন বেনিফিটেড একজনই হচ্ছে। আকরাম সাহেব আমাকে অনেক জোর জবরদস্তি করে খাইয়ে আনছে, স্যার আপনি প্লিজ আসেন, আপনাকে কি করতে হবে। আর আমি ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড, ইউ আর অনলি হিয়ার 7, 8, 9, 10 থাকবে। আমি বলছি তাকে আমি 10 জনের বেশি নিতে পারবো না, যেহেতু আমি ফাঁকি দিতে পারবো, আমি আর 10টা কোচিং সেন্টারের মধ্যে ফাঁকি দিতে পারবো না, আমার অবশ্যই মধ্যে আমি টোটাল করবো না। কারণ আমি ডিফেন্স কোচিং করছি, করাইছি, আর ওই কমেন্টটা কি একটা হয়েছিল বিয়ে করে কিছুদিন চললো, ওটাতেও করেছি। আর একটা কলা বাগানে আছে যেটা আমাদের এয়ারফোর্সের উইং কমান্ডার করেছিল, ওখানেও করেছি, কিন্তু আমার কাছে মনে হচ্ছে বাজার 60 জন স্টুডেন্টকে আমি এইভাবে লেকচার দিয়ে বুঝাতে পারবো সম্ভব? ওটা তো জাস্ট যে লেকচার দাও, আমরা এই জন্য উনিও খুব উৎসাহী, আমরা দেওয়ার জন্য কিছু করবো স্যার, নট পয়সার জন্য। আপনি আসেন, তারও মেন্টালিটি এরকম, একসাথে চাকরি করছে, আমি আচ্ছা ঠিক আছে, ডোন্ট মিস এ ক্লাস, যতই ব্যস্ত থাকো, বি ইন টাইম। কারণ একজনের বিলম্বের জন্য যে টাইমটা লস হবে, বিশেষ করে রোজার মাসে, এটা অন্য জাতির ক্ষতি হয়। And that speaks about all this thing. If you're late, you will be within this group somewhere. Either you are not confident, or you are irresponsible, you are not determined to come in this class. Somewhere you will fall. এই পরীক্ষার ছকের মধ্যেই পড়ে যাবো কিন্তু আমি, or you are casual, determination নাই, আর আসবো না, আমার ইচ্ছা না। If you are not determined,
If you're not adamant for selection, no use coming here. Frankly, খুব frankly আমি বলে দিলাম যে এখানে এসে লাভ হবে না। But if you are adamant that I really want to get selected, be 100% sincere here. এবং believe me, বাসায় গিয়ে কিচ্ছু করা লাগবে না, একটা কাজই করা লাগবে। হ্যাঁ, করা লাগবে কিছু কিছু homework। আমি জানি না, আমি বলেছিলাম এই বইটার কথা, আমি জানি না কয়জন এটা কিনেছে। কারণ আমি যখন টাস্কিং করবো এটা ভিতর দিয়ে করবো, এটা থাকতে হবে। কার কয়জনের কাছে আছে? স্যার প্রিজম থেকে কিছু প্রিজম থাকলেও হবে, কোনো সমস্যা নাই। আমি প্রিজম থেকে মার্ক করে দিব, এইটা হোমওয়ার্ক করে নিয়ে আসতে হবে বাসাতে নেক্সট টাইম। হোমওয়ার্ক গুলো খুব ডিফিকাল্ট না, কিন্তু যে ডিফিকাল্ট পার্টটা হচ্ছে চিন্তা শক্তি। আমাদের এখানে যে প্রসেসরটা আছে, এই 20-22 বছর বা 17 বছরে একাডেমিতে যে প্রসেসরটা কাজ করেছে, এক লাইনে কাজ করেছে, ওটা কিন্তু ওই সিস্টেমের সাথে এখন প্রসেসরটা রেডি হবে। আমাকে ওটা মুছে ফেলতে হবে। র্যামের মধ্যে এখন সারাক্ষণ এগুলো ঢুকাবে। If you really want to get selected, আবার বলছি, if you cannot do that, ISSB থেকে you will be what you are now. যে ঘাটতিটা এখন আছে, ওখানে গিয়ে ওই ঘাটতিটাই করাবো। আর আমি যে সিস্টেমে করাবো, ওটাতে চিন্তা শক্তিটাকে বাড়াতে হবে, ভাবতে হবে। এখান থেকে যেতে ভাবতে হবে, বাসা থেকে আসতে ভাবতে হবে, আত্মীয়ের বাড়িতে গেলে ভাবতে হবে। এবং মজার জিনিস, এই ভাবনাগুলো কিন্তু খুবই মজার। যেমন একটা উদাহরণ দিই, একটা এক্সাম্পল দিয়ে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। আজকে সবাই এখান থেকে কোথায় যাবে? বাসায় যাবে, ঠিক আছে? কোনোদিন চিন্তা করি না, জানি সব বাংলা, বাইরে ভাবো এটা দেবো, এটাতে যাবো, এটা দেবো, বাসায় পড়ে যাবো, ঠিক না? নাও স্টার্ট লাইক দিস, ঘড়ি কটা বাজে, এখন এটা বাজে। আচ্ছা, আমি বাসায় এতটার মধ্যে থাকি, কোন প্রসেসে যাবো? এখান থেকে রিক্সা নেবো, রিক্সাতে বাস স্ট্যান্ডে যাবো, বাস স্ট্যান্ড থেকে বাস ধরবো, বাস যেতে এত সময় লাগবে, এত সময় লাগাবো, বাসায় ঢুকতে ঢুকতে আমার এতক্ষণ লাগবে। বাসায় ঢুকার পর আমি কি কি করবো? আচ্ছা, এটাই যাবো। At the end of the day, you check back, এটা মিলছে কিনা, জাস্ট আর কিছু না। যদি না মিলে থাকে, your ideas was completely wrong, somewhere you have missed something. Time মিলে নেই কেন? Because the space was in front of you, the resource was in front of you. রিক্সা আমার সামনে আছে, বাস আমার সামনে আছে, কত দূরত্ব যেতে হবে আমি জানি, কিন্তু আমি টাইম মেনটেন করতে পারলাম না কেন? মনে হচ্ছে না খুব এটা কি ক্লামজি একটা জিনিস স্যার বললো? This is the way you tune yourself. This is the way you process. এই প্রসেসরটাকে রিপ্রোগ্রাম করা, ওই আলসামি থেকে বাইর করে নিয়ে আসা, যে সবকিছু সেট, সবকিছু প্রোগ্রাম আমার আইডিয়াস থেকে। আমি যদি জিজ্ঞাসা করি টঙ্গি যাবে, কে যাবে টঙ্গি? yourself. টঙ্গি যদি যায়, আমি এখন যদি জিজ্ঞাসা করি কোন রাস্তাটা ফলো করব, স্যার আমি এখান থেকে ডিরেক্ট বনে যাবো, মিরপুর চলতে যাবো, তারপর মিরপুর চলতে যদি যাই তাহলে দুই সাইড থেকে বাস ধরবো। অথবা you see, he doesn't have ideas, he's not very sure about himself, he's not determined what, he doesn't know even কোন রুটটা আমি ফলো করলে ভালো হয়। মিরপুর চলতে আমি বলার পর, so yes, এটা মাইন্ড করো না, this is the way we are going to prepare. I want to be a leader, please, you want to be leader. Leader doesn't সে গেস ওয়ার্ক করে না, সে বেগ কোনো কথা বলবে না, সে ডিসিশন নিবে, that stands. Now going from here to Tongi, সরকারি প্রতিষ্ঠান কি কি আছে এই রাস্তার উপর? নেই স্যার লাস্ট হচ্ছে টঙ্গী সরকারি কলেজ, দুই শুরু করি, তারপর হচ্ছে কেশিস আছে, টেলিফোন শিল্প সংস্থা, তারপর হচ্ছে আপনার এরপর বনাইটা হচ্ছে নেভি হেডকোয়ার্টার্স আছে, আর এরপর স্যার আসাদুল্লাহ মডেল কলেজ, আর ওকে, ইজ কারেক্ট। সে যে কটা বলেছে ওই কটা দুটো কারেক্ট। স্যার ডিউটি বাদ গেছে মিরপুর চত্বরে, আমি ওকে এমআইএসটি ডিফেন্স স্টাফ কলেজ, ন্যাশনাল ডিফেন্স কলেজ, আর 14 নম্বরে না স্যার 14 নম্বর দিয়ে 12 সরি বিওপি, এটা হচ্ছে মিরপুর 12 সরি এইটা যখন সে উল্টা বলবে, এটা নেগেটিভ কাজ করবে। আমি সিম্পল দুইটা কোশ্চেন করেছি, জাস্ট সি
আমার মাইন্ড, স্টেট অফ মাই মাইন্ড, এন্ড আই ওয়ান্ট টু বিকাম আ লিডার। বেসলাইনের কাছেও নাই আমি ছোট্ট দুইটা উদাহরণ দিয়েছি। ISSB is not your place. শুনতে তো কষ্ট লাগতেছে, but that is the fact. আর CDA is going to try to improve upon this. প্রত্যেক দিন যখন আমরা করবো, আস্তে আস্তে মাইন্ডসেটটা আমরা চেঞ্জ করে দিতে নিয়ে আস্তে 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 it will take time. ঠিক আছে, যারা সামনে বার দিবে তাদের জন্য কোনো প্রবলেম না, বাট AMC যারা দুইজন তারা মনে হয় এইবারই। আমি ওনার সাথে ডিসকাস করবো, কারণ আমি ওনাকে বলছি দুইজন AMC যদি ডাইরেক্ট অফিসার এই ব্যাচের হয়, যেটা জুন জুলাইতে হবে, তাহলে তাদের যে কোনো সময় ডাক করবে। সেই ক্ষেত্রে হয়তো স্পেশাল কোনো ব্যবস্থা করতে হবে। আর রোজার মাস চলতেছে, আই ডোন্ট নো হাউ মাচ উই ক্যান কোপ আপ উইথ। কারণ এটা আউট অফ দি ওয়ে দুজনের জন্য করা খুব চ্যালেঞ্জিং হবে আমাদের জন্য। বাট উই উইল ট্রাই। আমি ওর সাথে ডিসকাস করে জিনিসটা উই উইল ট্রাই টু একটা স্লট রেডি করবো। 1 ঘন্টার সময় হলে বলো, যাতে দুজনকে নিয়ে আমরা আপনি হারাতে, ঠিক আছে, ফর ইউ টু। আর বাকিতে যেহেতু সময় আছে, দেয়ার ইনাফ টাইম, মাইন্ডে ইনাফ টাইম, নাথিং টু ওয়ারি, বাট ইউ হ্যাভ টু বি ভেরি রেগুলার ইন দি ক্লাস। ইউ মিস ওয়ান ডে, আই এম নট গোয়িং টু ক্যাচ আপ দ্যাট, ওটাকে আমি পূরণ করবো, ঠিক আছে। তো এই গেল ICSB পুরো জিনিসটা। একটা জিনিস আমি বলতে ভুলে গিয়েছিলাম, যখন আমি প্রায় ডাইমেনশনাল লিখেছিলাম 3 জনের কথা, এই 3 জনের পরীক্ষায় 3টা খুবই সিকিউরিটি আছে। আমি বলেছিলাম ওরিয়েন্টেশনের সময় কি সিকিউরিটি 3 জন পরীক্ষা নেই, যে সাইকোলজিস্ট তো সাইকোলজি পরীক্ষাই নেয়। এই যে আমি বলেছি না, এই 3 জন আছে, ডিপি DTO, এই 3 জনের সিকিউরিটি আছে। কি এটা বলি শেষ করবো আমরা। 3 জন যে পরীক্ষা নিচ্ছে আমি লিখলাম, এটা তো ছবির মতন থাকা উচিত। আচ্ছা, 3 জন 3 ভাবে পরীক্ষা নেয়। কিভাবে নেয়? একজন নিচ্ছে সাইকোলজিস্ট নেয় শুধু হলরুমে written exam, just like your board exam, খাতা দিয়ে দিবে, প্রশ্ন বল স্ক্রিনে আসবে, রাইট, nobody to question you what you have written. সাইকোলজি চেহারাও দেখবা না, রেজাল্ট কিন্তু উনি রেডি করে ফেলবে অফিসে বসে। So this is unidimensional, a single dimensional environment where it is only you, your answer script, and the questionnaire on your table or on the screen. You're on your own, just like any board exam or medical exam, whatever you say. Nobody will disturb you. Just the time and the exam. Okay. This is unidimensional. Nobody is disturbing you. So, মনে হবে একদম নরম পরীক্ষার মতনই আমার। ঠিক আছে? ডিপিটা হচ্ছে dimensional, 2-dimensional. ডিপি বসে আছে and you are sitting there. Interaction হচ্ছে. Your time is there. Everything is there. Somebody's question. There is somebody who is trying to challenge you. You are answering, and on that answer, he is again putting a question. You are again answering to that question. He is again rephrasing another question to that one. And it goes on and on. That's why it is 2-dimensional. And GTO multi-dimensional. It is not only you. It is not only your talking. সবাই চ্যালেঞ্জ করবে এখানে। চেস নাম্বার 2 তে চ্যালেঞ্জ করবে, চেস নাম্বার 3 সেও তার প্ল্যান দেওয়ার চেষ্টা করবে। PGD তে, AGD তে, CT তে প্ল্যানিং এক্সারসাইজে সেও গ্রুপ ডিসকাশনে নিজের মতামত দিবে, তোমারটা অ্যাকসেপ্ট নাও করতে পারে সে। So everybody will be challenging. So it is a multi-dimensional. মানে প্রবলেমও আছে, রিসোর্সও আছে, টাইমও দিয়ে দেওয়া আছে ফিক্স। আবার আমাকে চ্যালেঞ্জ করার মানুষও আছে, আমার গ্রুপে সবাই আমাকে চ্যালেঞ্জ করে। Because everybody wants to become a leader. So this is a very fine difference between these 3 exams. একটা হচ্ছে completely unidimensional, একটা bidimensional যেটা 2 জন, আর একটা multidimensional যেটা অনেকজন পরীক্ষা দিচ্ছে। এবং এটার মধ্যে দেখি এই পুরো জিনিসটা বাইর করে নিয়ে আসা। ঠিক আছে, বাইর করে আনার পর 4 ডেতে ওনারা বসবে
এখন 4th ডে যেটা কমপ্লিট হয়ে গেল, 3rd ডে এক্সাম সব শেষ হয়ে যায়। এখনো কিন্তু এনারা জানেন না কি গ্রিনের কেজিটি পেল। 4th ডে সকালবেলায় দেখে আলাদা লাগে তিনজন, এবং মোটামুটি ওখানে ওনারা জানতে পারেন যে গ্রিনের জিটিও ওনার কাছে জিটি আসবে, ওটাতে লেখা থাকবে কেজিটি জিটি, ওনার কাছে যেটা আসবে ওটাতে। তারপর গিয়ে এখন যেহেতু তিনজন জানেন কাজ ছিল, সকালবেলায় গিয়ে তিনজন এক জায়গায় গিয়ে বসবেন, মিটিং হবে, জিজ্ঞাসা করবে তার কাছে কে কে সিলেক্ট হয়েছে। আমি বললাম আমার কাছে টেস্ট পেপার 1 হয়েছে, টেস্ট নাম্বার 4 হয়েছে। ঠিক আছে, আমাদের সিরিজ হচ্ছে 97% এটা স্ট্যাটিস্টিক্স আইএসএসবি, বানায় বলতেছেন এটা আইএসএসবি সাইজ। কেউ জানতেনই না কে কার, অথচ সিলেকশন প্রসেসে যখন জিজ্ঞাসা করা হবে কে কার কাছে কে কে সিলেক্ট হয়েছে, ডিবি বলতেছে আমার কাছে 1 and 4 হয়েছে, সাইকো বলতেছে আমার কাছে 1 and 4 হয়েছে, ডিবি বলছে আমার কাছে 1 and 4 হয়েছে। 97% কেসেস এটাই হয়, এই দুইজনই সিলেক্ট। খুব কম দেখা যায় যেখানে ওনার কাছে হয়তো only 1 হয়েছে, 4 নাই, বা খুব কম দেখা যাবে যে এনার কাছে 4 হয়েছে 1 নাই, দ্বিতীয় কাছে 1 and 4 হয়েছে। But majority case 97% cases যে টিকে তিনজনের কাছে থ্রু হয়েছে। অবাক না? পেটেরটা তো আমরা প্র্যাকটিক্যাল করানোই হবে, ওটা তো বলার কিছু না। বাট পেটটার মেইনলি জিনিস যেটা হচ্ছে ফিজিক্যাল প্রিপেয়ারনেসটা, কিন্তু কয়েকটা জিনিস এখানে বলে রাখি যে অনেক বাইরের কোচিং সেন্টার গুলো করাচ্ছে এটা। ইফ ইউ আর নট ইন্টারেস্টেড বাই ইয়োর সেলফ, এটা কোনো একাডেমি পাস করাতে পারবে বাইরে যে যেটাই করার না। You have to prepare yourself for that. ডেইলি সকালবেলা একটু দৌড়াতে হবে, এনার্জিটাকে ডেভেলপ করতে হবে। বেশিরভাগ ছেলে ফেল করে চিনাবে, ঠিক আছে, কিছুই লাগে না। বাসার মধ্যেও যদি একটা রড বেঁধে ওটাতে ঝুলে একটু চিমটাকে লাগানো যায় এভাবে, যে কোনো জিনিস শেলফে করা যায়। যদি কোনো রান্নাঘরের শেলফ থাকে, রাত দিয়ে শেলফটা খুলে চিমটাকে লাগালাম, 3 বার লাগাতে হয় না, 3 টাইমস, ওটাতেই বেশিরভাগ ফেল করে। এটা কিন্তু সবার ক্ষেত্রে প্রযোজ্য, ফর ইউ অলসো। এটার জন্য সবচেয়ে বেশি দরকার হয় মাসল স্ট্রেংথ আর বডি ওয়েট। যার বডি ওয়েট যত হেভি হয় তার জন্য একটু ডিফিকাল্ট হবে, যার বডি ওয়েট যত লাইট হবে তার জন্য তত ইজি হবে। কিন্তু বডি ওয়েট লাইট হলেই হবে, মাসল স্ট্রেংথ লাগবে। সেই জন্য বলবো ট্রাই টু ডু পুশ আপ অ্যাজ মেনি অ্যাজ ইউ ক্যান। পুশ আপ জানো তো কাকে বলে? ডেইলি 10টা 20টা 50টা, এখন হয়তো 10টা পারবা, কালকে 12টা পারবা, তারপর 20টা পারবা, 25টা পারবা, বা আস্তে আস্তে দেখবা এবং সব ভালোই পারতেছে। আর একটা হচ্ছে ডেইলি স্ট্রেংথ, এই মাসল। এটার জন্য ওদেরকে কি এক্সারসাইজ বলে, জাম্পের পা সামনে আনা, পিছনে আনা। হ্যাঁ হ্যাঁ, এই যে এরকম করে গিয়ে তারপর জাম্প করে পা পিছনে আনবে, জাম্প করে পা পিছনে আনবে, ওটার কি একটা নাম আছে। ওই এক্সারসাইজটা হচ্ছে ডেইলি এক্সারসাইজের জন্য সবচেয়ে ভালো। এই মাসল স্ট্রেংথ গুলো একটু ডেভেলপ করা হয় কিছু। বাট আই টেল ইউ দ্যাট ইজ ভেরি ইজি। জাস্ট ইউ, ওই যে বললাম, ইউ হ্যাভ টু বি অ্যাডামেন্ট। আমি যদি অ্যাডামেন্ট না হই, আমার সাথে একজন ডাক্তার ওই যে বলছিলাম সবাইকে, আমাকে বলছে স্যার আমি পেটের সব পারবো, আমি রিজেক্টেড কেস ছিল। হ্যাঁ, আমি আগেরবার পেটে পাস করেছিলাম, আমি পারছিলাম সব। ওখানে গিয়ে আমাকে রিং দিছে, স্যার আমাকে তো ইয়েলো দিছে মেডিকেলে। আমি কেন ইয়েলো দিছে কেন? বলে স্যার আমি না পেটে ফেল করছি। পেটে ফেল করছি না, আমি তাকে বললাম যে তুমি আমাকে বলতে চাই যে তুমি পেটে পাস করেছো গতবার, সব পারছিলাম। সে বোনাস পর্যন্ত করছে মেডিকেলে। তো তুমি বোনাস করছো তো তুমি পেটে ফেল করলে কেন? আমি তো আকাশ থেকে বললাম, স্যার আমি তো বুঝলাম না কি বলছে, কোনটাতে ফেল করতে চিনাটা পাই। But he was around. I'm saying time দিছে সাধারণত 3 সপ্তাহ টাইম, এর বেশি টাইম। কপাল ভালো, তার 3 সপ্তাহ ছিল। টাইম হাতে না থাকলে ওটাও দিবে না, রিজেক্ট। 3 সপ্তাহ থাকতে হবে।
আর তোমাকে এমন সময় ডাকলো কি আর 3 সপ্তাহ নাই জয়েনিং এর আগে, ইউ উইল বি রিজেক্ট, সিম্পল এজ। তো তারপর আমি তাকে বললাম কি ইউ গো টু সাম ওয়ে জিমে যাও, ওখানে ট্রেনার আছে, ওরা শিখায়। এবং ই রিলিজিয়াসলি সে গেছে জিমে, ইজ সো অলরেডি জয়েনও করছে কোন ইউনিটে। সো that is easy, but if you are not overconfident, but make sure you know how. That এখন কোনো কঠিন জিনিস না, এমন কঠিন কিছু না। 10 মিটার শাটল রান, এটা কোনো ব্যাপার নাই, 10 মিটার আমি পারবো এখানে। টু টেল ইউ ফ্র্যাঙ্কলি, হ্যাঁ 10 মিটার শাটল রান 4 বার দিতে হয় মনে হয় না, কতবার দিতে হয়? 4 টাইমস। 20 মিটার্স না হবে। হ্যাঁ ওখানে কি লং জাম্প আছে? হ্যাঁ 9 ফিট আইডিয়া দেওয়া হবে, ঠিক আছে। হ্যাঁ 9 ফিট টিচ আছে, কোনো অসুবিধা না। আমার মনে হয় ব্যাক ইজ নট এ চ্যালেঞ্জিং এটা, যদিও আমরা ব্যাটের একটা প্র্যাকটিস করাবো আমরা, কিন্তু 3-4টা প্র্যাকটিস দিয়ে 2-3 হয়ে যায় যে অনেক কাঁচা হয় না। নিজে থেকে একটু প্র্যাকটিস করতে হবে। মেয়েদের ক্ষেত্রে একটু ডিফারেন্ট, ওদের টাইমিংটা ডিফারেন্ট, ওদের নাম্বারস আর ডিফারেন্ট, ওটা একটু রিল্যাক্স, ঠিক আছে। কিন্তু ছেলেদের ক্ষেত্রে যেটা, ওটা একটু প্র্যাকটিস করলেই মেয়েদেরকে একটু প্র্যাকটিস করতেই হবে, প্র্যাকটিস করলেই হবে। Fact is not difficult thing. ঠিক আছে, fact নিয়ে চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। Anything you want to know? জানার কিছু বলে পারো। আমরা যখন ক্লাসটা কালকে বাদ পরশু আবার মনে পরশু থেকে আমরা যখন ক্লাসটা শুরু করবো, আমরা আটকাই গেছি। অ্যাকচুয়ালি আমাদের ক্লাসটা ছিল সকালবেলা 9টা থেকে 10টা থেকে একটা আমরা প্ল্যান করেছিলাম, কিন্তু কিছু ইন্টারমিডিয়েট ছেড়ে আছে যাদের প্র্যাকটিক্যাল পরীক্ষা চলতেছে, এই কারণে আমরা এটা পড়াতে পারছি না, বিকালে নিয়ে এসেছি। তো যে কদিন আমাদের পরীক্ষা চলছে, আমাদের ঈদের আগ পর্যন্ত আমাদেরকে এইভাবে চলতে হবে, 3টা থেকে 5টা। প্লিজ ডু নট বি লেট, আমাদেরকে টাইমে যেন আমরা শেষ করতে পারি, ঠিক আছে। রোজার মাস আমরা যেন টাইমে শেষ করতে পারি। তা আমি 2টা এক্সাম্পল দিলাম ওকে নিয়ে। তো এটা জাস্ট একটা এক্সাম্পল, কারণ এটা তার দোষ না, ইট ইজ হিজ মাইন্ডসেট। এত বছর ধরে এই বয়সে সে এগুলাই করে এসেছে, সেজন্য মাথাটা ওদিকেই যায়, ওই চিন্তাটা ওইভাবেই যায়। কিন্তু আইসিএসবির জন্য এটা কার্যকরী, আইসিএসবির জন্য কার্যকরী হচ্ছে আমি মোটামুটি নলেজেবল, আই নো হোয়াট আই এম ডুইং। আমি যেটা করি আমি জেনে শুনে বুঝে শুনে করি। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ স্যার একটা ইয়ে আছে, আমাদের কি মানে ঈদের পরে কি টাইম শিডিউল তাহলে কি চেঞ্জ হবে? এটা হ্যাঁ। আমাদের সিরিয়াস। হ্যাঁ, ঈদের পরে তো আমরা অবশ্যই এটাকে 9টা 10টা একটা 10টা। তো সেক্ষেত্রে কি মানে শনি সোম বুধ থাকবে নাকি চেঞ্জ, মানে শনি সোম বুধ থাকবে নাকি কোনোভাবে চেঞ্জ হবে? না, ওয়ার্কিং ডেতেই থাকবে। ওয়ার্কিং না মানে শুধু ওয়ার্কিং ডেতে থাকবে নাকি শনি সোম বুধ এভাবে থাকবে নাকি মানে জানায় দেওয়া হবে আগে থেকে? আমরা জানাই দিব, আমরা পুরো উইকটা তখন জানাই দিব। না মানে একবারে কোনো ফিক্সড এরকম না যে শনি সোম। ফিক্স করা হবে, কিন্তু আমরা পুরোটা জানাবো না এখন। জি হ্যাঁ, পুরোটা এখন কাউকে জানানো যায়, বাট ওই সপ্তাহটা জানাই দিব যে একটা সপ্তাহে 3টা ক্লাস হবে। সেটা ওই সপ্তাহের আগে জানাই দিচ্ছেন যে হ্যাঁ হ্যাঁ, আমরা উইকটা পুরো জানাই দিব যে পরের সপ্তাহে কোন দিন ক্লাস হবে, এটা আমরা অবশ্যই জানাই। হ্যাঁ, আর স্যার বাফা নাইটে যদি একটা অ্যাপ্লাই করি তাহলে কি আইসিসবি বাফা নাইটের সময় করবে নাকি বাফা নাইটের সময় করবে? লাস্ট ডেট 24 এপ্রিল বুঝি না স্যার, মানে বাফা নাইটে যদি আমি এখন অ্যাপ্লাই করি, যেমন বছর বাফা নাইটের লাস্ট অ্যাপ্লিকেশন ডেট 24 এপ্রিল করে, তো এখন এই মার্চের সময় যদি অ্যাপ্লাই করি তাহলে আইসিসবি বাফা নাইটের সাথে করবে নাকি 90 মার্চের সাথে? ইউ আর অ্যাপ্লাইং ফর হোয়াট? ওই বাফা নাইট 90 জন্য অবশ্যই অবশ্যই 90 জন্য ঠিক আছে। না মানে এক জায়গায় শুনছিলাম যে লেটের দিকে যদি অ্যাপ্লাই করি তাহলে কি আইসিসবিটা অনেক সময় পরের ইয়ের সময় দেয়। না, এটা ডিপেন্ড করে। আইসিএসবি নিজস্ব প্রোগ্রাম আছে একটা, ঠিক আছে। তারা যদি মনে করে যে তারা অ্যাকোমোডেট করতে পারবে না এয়ারফোর্সের অ্যাপ্লিকেন্টস, কারণ এয়ারফোর্সের সিলেকশন প্যাটার্নটা কমপ্লিটলি ডিফারেন্ট। তারা ব্লকে করতে থাকে। অ্যাপ্লিকেশন যারা সাকসেসফুল হচ্ছে, এদের অ্যাপ্লিকেশনসগুলো তাদের হেডকোয়ার্টার থেকে তারা আইসিএসবি কে পাঠিয়ে দিচ্ছে, আইসিএসবি তাদেরকে করাচ্ছে। কিন্তু পরে গিয়ে যদি না পারে আইসিএসবি নেবে, আইসিএসবি যদি দেখে না পারা যাবে না, তারা রিগ্রেট করবে এবং বলে দিবে